আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কয়দিন ধরে আসসালামু আলাইকুম স্যার। দৌড়াদৌড়ি গেল। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা? ভালো স্যার, আসসালামু আপনি আলাইকুম ভালো স্যার। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করে নেক, বিকজ এই ফার্স্টেই প্রেডিক্টেড এন্ড নেক্সট সেশনের ওগুলো নিয়ে আমরা একটা ডিসকাশন করব যে কার কেমন কি প্ল্যান এন্ড কবে কি ডিসিশন নিলে ভালো হয় এইসব নিয়ে। হ্যাঁ, এরপর আচ্ছা আমরা স্যার, ওই 22 তারিখে কি নোটিশ দিল? নোটিশ আসলে ওরকম ডিটেল নোটিশ আসে নাই। ওদের ওরকম একটা মিটিং হয়েছে, ওই টিচারদের ওই মিটিং এর একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা দেব। প্লাস তোমাদের কি বলে, আলফ্রেডের এই রেজিস্ট্রেশন গ্রুপে কি তোমরা কেউ অ্যাড আছো? না তো। আচ্ছা, সো যদি অ্যাড না থাকো দেন এনজেড ভাইকে বলবা যেন তোমাদেরকে অ্যাড করে নেয় ওখানের মধ্যে। এনজেড ভাই যত রকমের আপডেট পায় সবগুলো ওখানের মধ্যে দেয় আর কি, বুঝছো? আমি তোমাদের এখন মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিচ্ছি এন্ড ওই পিডিএফটা দিচ্ছি। তো এগুলো তোমরা দেখবা ক্লাসের পরে, এগুলো আমি দেখছি এই কয়দিন। সো এগুলোর মধ্যে থেকে কয়েকটা ইনফরমেশন আছে এন্ড অ্যাকচুয়ালি আমাদের স্কুলগুলোকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, স্কুলগুলির থেকে আমাদের কেমন ভাবে কি আমরা করব, যে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, তোমাদের প্রেডিক্টেড যারা যারা তোমরা নিবা কিভাবে করে তোমাদের গ্রেডটা ডিসাইড করা হবে, ওই ব্যাপারটা নিয়ে মনে করো ডিসকাস করব। ঠিক আছে? যে প্রসিডিওরটা হলে এমন, এখন যে যেখান থেকে রেজিস্টার করো ওখানের মধ্যে ওরাও সেম টাইপের প্রসিডিওরই ফলো করবে, বিকজ সব জায়গার ওরকম অ্যাসেসমেন্ট কে কিভাবে নিবে ওইটা একটু ডিফারেন্ট এন্ড ওইটাই অনেক বড় একটা ফ্যাক্টর, যে আগের বার অ্যাসেসমেন্টের ব্যাপারটা ওরকম এডেক্সেল এত স্ট্রিক্টলি দেখে নাই। সো তখন তারা ওরকম একটা ব্যাপার নোটিস করছে কি, যে অনেকগুলা সেন্টারে তাদের রেজাল্টস ওরকম ফ্লন্ট করে দেখাইছে, যে এক সেন্টারে সবগুলাই, যে কেউ কোনো বি পায় নাই, কেউ কোনো সি পায় নাই, সবাই এ স্টার পাইছে। সো তাহলে এই ব্যাপারটা তো হইতে পারে, না হইতে পারে এমন না, যে একটা ব্যাচ যখন আসছে তখন ওই ব্যাচ খুবই ভালো হইতেই পারে, কিন্তু সেন্টারের প্রিভিয়াস রেজাল্টস এর সাথে তো ওই জিনিসটা ম্যাচ করতে হবে, তাই না? এই যে মনে করো যে তোমাদের সিনিয়রসদের রেজাল্ট যেটা দেখলে, এই যে অক্টোবরে যারা এক্সাম দিল না ও লেভেলস এর, ওদের রেজাল্ট দেখলে না? কারো কি ফিজিক্সে 7 এর নিচে আছে, কারো ফিজিক্সে 7 এর নিচে নাই। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে আমরা যদি এখন, তোমরা যদি মনে করো যে ইহাব থেকে রেজিস্টার করো, যে ওই আলফ্রেড থেকে বেসিক্যালি যদি রেজিস্টার করো, তো তখন কি হবে, ফিজিক্সে যদি তোমাদের সবাইকে ওরকম 7 অর অ্যাবাভ 7 দেওয়া হয়, তাইলে পরেও এডেক্সেল উইল নট বি সাসপিশিয়াস অ্যাবাউট ইট, বিকজ আগের সেশনে ওই যে অক্টোবরে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা সবাই কি পাইছে, অমন টাইপের গ্রেড পুল অফ করতে পারছে। বুঝতে পারছো? সো সেন্টার একটা রেগুলারিটিতে থাকতে হয়, এমন তো হবে না যে আগের একটা সেন্টার যারা নাকি এরকম এত নরমালি এত বেশি ভালো রেজাল্ট করতেছিল না, হঠাৎ করে তারা সবাই মিলে এ স্টার পাওয়ার মতো স্টুডেন্ট পেয়ে গেছে, এমন কি হবে? এত ড্রাস্টিক চেঞ্জ তো আসলে হইলে হইতে পারে, কিন্তু যেটা বললাম যে আনলাইকলি আর কি। তখন এডেক্সেল কি চাবে, এডেক্সেল তখন তাদের কাছে এভিডেন্স চাবে যে তোমরা যে সব অ্যাসেসমেন্ট গুলি নিছো, বিকজ ব্যাপারটা খেয়াল করো, তোমাদেরকে একটা জিনিস বুঝায় বলি, এডেক্সেল আসলে ভাবে কি, আমরা যারা নাকি মনে করো যে তোমরা যদি ইহাব থেকে রেজিস্টার করো বা অন্য কোনো সেন্টার থেকে রেজিস্টার করো, অনেকজনই তো আমরা মেজরিটি বলতে গেলে 98% অফ দ্য স্টুডেন্টস আমরা কেউ কোনো অ্যাকচুয়ালি স্কুলের সাথে রিলেটেড না, আমরা কিন্তু স্কুলে পড়ি নাই, আমরা কি করছি, জাস্ট কোচিং করছি, তাই না আজিজুল? সো আমরা ম্যাক্সিমাম মানুষই এরকম কি করলাম, আমরা জাস্ট কোচিং এ পড়ছি, দেন রেজিস্ট্রেশন করতে সময় আমরা কোন একটা স্কুলের নাম পাওয়ার জন্য কি করি, স্কুলের আন্ডারে ওরকম রেজিস্টার করি। তো তখন সমস্যাটা হয় কি, এডেক্সেল তো ভাবে তুমি ওই স্কুলেরই স্টুডেন্ট, তাই না? তুমি যখন একটা স্কুলের নামে রেজিস্টার করবে, এডেক্সেল কি ভাববে, এডেক্সেল ভাববে যে তুমি ওই স্কুলেরই স্টুডেন্ট, সো দ্য স্কুল হ্যাজ টু হ্যাভ সাম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট প্রসিডিওর, যে তারা তো কন্টিনিউয়াসলি এরকম ক্লাস টেস্ট নিবে, মক্স নিবে, দেন এইসবের জন্য তোমার প্রিভিয়াস রেকর্ড থাকবে তাদের কাছে। এডেক্সেল তো এটাই প্রিজিউম করা, তো এডেক্সেল এর জন্য তো নরমাল, বিকজ একটা স্কুলের স্টুডেন্ট হিসেবে তুমি তো রেগুলার যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো, তো তাহলে তুমি স্কুলে রেগুলার পরীক্ষা দিবা, স্কুলের কাছে তোমার রেকর্ড থাকবে যে তুমি কেমন ভাবে কি পারফরমেন্স তোমার আছে, ওইসব ব্যাপারগুলি। তো তখন স্কুল যখন তোমার নামে কোন একটা গ্রেড দিল এডেক্সেল এর কাছে, যে আমি মনে করি যে স্টুডেন্টে এমন গ্রেড পাওয়ার মতো,
তো তাহলে ওকে এই গ্রেড দেওয়া হোক। আমরা ভাবি যে ও এক্সাম দিলে এমন গ্রেড পাইতো। এডেক্সেল যে এরকম দিবে না এমন না, কিন্তু এডেক্সেল এর ওই ব্যাপারটা কি, যদি কোনো এরকম সাসপিশন অ্যারাইজ করে তখন তারা কি করবে, তারা চাবে তুমি হার্ড কপি ওরকম এভিডেন্স দেখাও যে স্টুডেন্ট আসলেই কি এমন পাওয়ার মতো ছিল নাকি না। বুঝছো, যে কোনো একটা সেন্টার থেকে যদি ওরকম বেশি বেশি করে বাড়ায় বাড়ায় দেওয়া হয়, তখন একটা সাসপিশন যদি অ্যারাইজ করে তখন তারা বলবে কি তোমরা এরকম হার্ড কপি এভিডেন্স দেখাও যে স্টুডেন্টকে আসলে এটা পাওয়ার মতো নাকি না। তো তখন যদি স্কুলের কাছে ওরকম কি না থাকে, তোমার ওরকম হার্ড কপি এভিডেন্স না থাকে এন্ড এভরিথিং, তো তখন কি বলবে, তখন ওরকম সেন্টারের নামে বাজে একটা অবস্থা হবে, আর ওখানের মধ্যে ওদের ইয়েটাও লাইসেন্সটাও কেটে দিতে পারে। বুঝতে পারছো, যে এরপর থেকে ওদের এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে না অর সামথিং লাইক দ্যাট। এন্ড স্টুডেন্টেরও তো ওখানে আমাদের গ্রেড নিয়ে একটা বড় একটা আনসার্টেনটি অ্যারেস্ট করা শুরু করে দিবে। ব্যাপারটা কি সবাইকে বুঝাইতে পারছে যে অ্যাকচুয়ালি কাজটা কি? সো তোমাদের স্কুলে যারা অ্যাকচুয়ালি নাই, তারা যারা নাকি যেখান থেকে রেজিস্টার করো, অনেকজন অনেক জায়গা থেকে অফার পাইতেছো এন্ড এভরিথিং, এটা প্রেডিক্টেড এর জন্য। পরীক্ষা দিলে তো ইট ডাজন্ট ম্যাটার কোন স্কুল থেকে দিতেছো, বিকজ তুমি নিজে এক্সাম খাতায় লিখে তোমার গ্রেডটা তুমি নিতেছো, এটা অন্য ব্যাপার। কিন্তু প্রেডিক্টেড এর জন্য স্কুলের যে এভিডেন্স গুলি শো করতে হবে, ওইটার জন্য স্কুল যা যা এভিডেন্স লাগবে আর যেসব অ্যাসেসমেন্ট করে তোমার গ্রেডটা জাজ করবে, ওই জিনিসটা তোমার যে যেখান থেকে রেজিস্টার করতেছো তারা ডিসাইড করবে আর কি। বুঝতে পারছো? তেমনিতে তোমাদের মধ্যে এমন টেন্ডেন্সি কেমন যে কারা কারা এরকম প্রেডিক্টেডে যাইতে চাও? আর আরেকটা ব্যাপার বলে দেই, তোমাদের সেন্টার গুলো, ধরো এটা আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, এটা আমি লিখে দেখাই, তাহলে ভালো মতো বুঝতে পারবা যে আসলে প্রসিডিওরটা কেমন। বুঝছো? যে এখানের মধ্যে মনে করো আমার কাছে যারা স্টুডেন্ট আছো, হ্যাঁ, সো মনে করো যে আমি তোমাদের ওরকম কি করব, গ্রেডস গুলি দিব। অনেকজনই আছে 9 পাওয়ার মতো স্টুডেন্ট, অনেকজনই আছে 8 পাওয়ার মতো স্টুডেন্ট, অনেকজনই আছে 7 পাওয়ার মতো স্টুডেন্ট, তাই না? সো এখন সবাই 9 পাওয়ার মতো মনে করো 10 জন, ঠিক আছে? 9 পাওয়ার মতো স্টুডেন্ট হলো 10 জন, 8 পাওয়ার মতো স্টুডেন্ট হলো 12 জন, 7 পাওয়ার মতো স্টুডেন্ট হলো 15 জন, এমন টাইপের মনে করো, ঠিক আছে? যে এখানের মধ্যে গ্রেড 9 পাওয়ার মতো স্টুডেন্ট হলো 10 জন, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? এরকম। দেন গ্রেড 8 পাওয়ার মতো স্টুডেন্ট, যে গ্রেড 8 পাওয়ার মতো স্টুডেন্ট হলো তোমার 11 জন। 1 2 3 4 5, সরি, আচ্ছা কম এক্সাম্পল দিয়েই দেখাই, মনে করো এইটা। দেন 7 পাওয়ার মতো স্টুডেন্ট অমন অমন আমি দিলাম। সো এখন হোয়াট উইল হ্যাপেন, আমি জাস্ট এমন একটা লিস্ট দিলেই হবে না যে 9 পাওয়ার মতো স্টুডেন্ট এইগুলা। আমি জাস্ট এমন একটা লিস্ট দিলেই হবে না, স্কুলের কি করতে হবে জানো? স্কুলের গ্রেড 9 স্টুডেন্টদের মধ্যে আবার র্যাঙ্কিং করতে হবে, ঠিক আছে? এই যে আমার কি এ বি সি ডি ই এফ জি এইচ, এই সবাই কি 9 পাওয়ার মতো ক্যান্ডিডেট না? কিন্তু এই 9 পাওয়ার মতো ক্যান্ডিডেটদের মধ্যেও তো কি একজন মোর লাইকলি টু গেট 9, একজন লেস লাইকলি টু গেট 9, এমন টাইপের হবে। So আমার কি করা লাগবে, এদের মধ্যে আবার র্যাঙ্কিং করতে হবে। বুঝছো? মনে করো সি হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট, এরপর এফ, এরপর জি, এরপর এ, এরপর বি, এরপরে ডি, এরপরে ই, আর কি বাকি আছে, এ বি সি ডি এইচ, তো এরপর মনে করো এইচ। দেন আবার 8 পাওয়ার মতো স্টুডেন্ট, এই যে 5 জন আছে, তো 8 পাওয়ার মতো স্টুডেন্টদের মধ্যে আবার কি করা লাগবে, তাদের মধ্যে আবার র্যাঙ্কিং বানাইতে হবে। সো হোয়াট উইল হ্যাপেন, যদি এরকম সেন্টারের মধ্যে ফার্স্টে দেখলো 9 পাওয়ার মতো স্টুডেন্ট এইগুলা, সো এখন এদের মধ্যে ওকে 9 দিল, ওকে দিল, ওকে দিল, ওকে দিল, যারা র্যাঙ্কিং এ উপরে আছে মানে মোর লাইকলি টু গেট 9, তো তাহলে তারা তো 9 গ্রেডটা ওরকম পাবে। কিন্তু যারা নাকি এরকম নিচের দিকে থাকবে, তাদের আবার টেন্ডেন্সি কি থাকবে, বা তাদের আবার একটা রিস্ক থাকবে কি, দে মাইট এন্ড আপ উইথ আ গ্রেড 8, ঠিক আছে? যে গ্রেড 9 এর ওরকম র্যাঙ্কিং এর মধ্যে দিচ্ছে, বাট এডএক্সেল এর তারা যেসব স্ট্যাটিস্টিক্স গুলি অ্যাপ্লাই করবেন এভরিথিং, ওগুলির পরে আর সেন্টারের প্রিভিয়াস গ্রেডস গুলির উপর ডিপেন্ড করে তোমাদের এমন একটা কিছু চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছো? সো এগুলা অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করে। সো প্রেডিক্টেড গ্রেডস এর মেইন প্রসিডিওর গুলো হলো এমন, কাজটা কি, সেন্টার কি করবে এখন, মার্চ এন্ড এপ্রিল মাস দুইটায় তোমাদের কাছ থেকে অ্যাসেসমেন্ট নিবে, ঠিক আছে?
যে তোমাদেরকে আলাদা করে অ্যাসেস করবে, মক এক্সাম নিয়ে হোক, অ্যাসাইনমেন্ট দিয়ে হোক, যেই সেন্টার যেভাবে করে। হ্যাঁ, মক এক্সামটা কারা নিবে? মক এক্সামটা সেন্টারও নিবে, প্লাস তুমি যে টিচারদের কাছে দিচ্ছ, যে মনে করো তুমি ইহাবে পড়ো, ঠিক আছে, মনে করো যে তুমি ইহাবে পড়ো সব সাবজেক্ট, কিন্তু তুমি রেজিস্টার করবা টিএ থেকে, ঠিক আছে। তো এখন তুমি ওখানের মধ্যে গেলা, তো এখন তুমি তো ওদের স্টুডেন্ট না, ওরা তো আর জানে না যে তুমি কেমন, কি ভালো নাকি খারাপ, এমন টাইপের। সো তোমার টিচারদের কাছ থেকে তুমি যে মক গুলা দিছো ওই পেপারস গুলি তুমি দেখাবা, ওইটা তো একটা সর্ট অফ এভিডেন্স হইলো, কিন্তু তারাও তো নিজেরা তো তোমাকে বিশ্বাস যে পুরোপুরি করবে এমন তো না। তুমি তো এমনও করতে পারো যে এরকম নিজে নিজে অমন বানায় বানায় কিছু লিখতে পারো, তাই না? যে এরকম খাতা বানাইলা, দেন নিজে নিজে চেক করে ওরকম দেখাইলা যে এত মার্ক পাইছে, এত মার্ক পাইছে। তো তখন সেন্টারের নিজের সিওরিটির জন্য সে আবার কি করবে, আলাদা করে তোমাকে অ্যাসেস করার ট্রাই করবে, বুঝছো? যে সেন্টার আলাদা করে তোমার একটা অ্যাসেসমেন্ট নিবেই, অরেল সেন্টারের কাছে সিওরিটি নাই যে তুমি আসলে কেমন গ্রেড পাওয়ার মতো স্টুডেন্ট, ওইটা তারা পুরোপুরি জাজ করতে পারবে না, বুঝতে পারছো? যদি ইহাবে সব মক দেই তাহলে তো আর অত ঝামেলা হবে না নাকি? ওই তো ওখানের মধ্যে ওরকম ইহাবের টিচারদের মক গুলি তো ওগুলা তো লাগবেই, প্লাস যে ইহাব থেকে যদি রেজিস্টার করো তো তখন কি হবে, ইহাবের যেসব মক গুলি দিতেছো এইগুলি তো তারা এভিডেন্স হিসেবে নিল, দেন আবার এনজেড ভাইয়া যেই রেজিস্ট্রেশনের যেই রেসপন্সিবিলিটি নিছে, সো এনজেড ভাইয়াও নিজে আলাদা করে তোমার অ্যাসেসমেন্টের কাজ করতে পারে, যে তুমি যে সবগুলা নিয়ে গেছো ওগুলার পরেও তোমার এক্সট্রা ওরকম মক দিতে হবে। যে ওখানের মধ্যে এনজেড ভাই ওখানে গ্রুপের মধ্যে লিখে দিছে যে ইহাব থেকে রেজিস্টার করলে তোমার 7,500 হলো এক্সট্রা দেওয়া লাগবে, ওকে, এন্ড পার সাবজেক্ট 1,000 ফর মক। তো তার মানে মনে করো তোমার সাবজেক্ট কয়টা, তোমার সাবজেক্ট হলো কি 7টা নাকি 8টা? 7টা। 7টা। সো তাহলে 7টা সাবজেক্টের জন্য পার সাবজেক্ট যেই ফিস, ঠিক আছে, পার সাবজেক্ট যে ফিস ওইটা তো আছে, প্লাস ইহাবের এন্ড আলফ্রেডের জন্য 7,500 যে স্কুলের নাম পাচ্ছ, এন্ড 7টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের জন্য 1,000 ফর মক, ওই অ্যাসেসমেন্টের মক, বুঝতে পারছো? ভাইয়া মক পিস তো অলরেডি দিয়ে দিয়েছি। So হ্যাঁ, এখানে যে ওইটা হলো 1000 করে যেটা তোমার, এইটাই যে এখানের মধ্যে তোমার ওই টিচারদের ওইটা নিবে কি, ওইটা হলো তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ওইটা, যে তোমার স্কুলের কাছে তো জাস্ট 1 সেট অফ অর 2 সেট অফ মকস থাকলে পরে হবে না, তাই না? যেটা বললাম মাত্র তোমাকে, যে অ্যাজ আ স্টুডেন্ট অফ আ স্কুল তোমার কি থাকতে হবে, তোমার সারা বছর যে তুমি পড়ছো ওরকম একটা এভিডেন্স রাখা লাগবে না? সো এটার জন্য তোমার ওরকম সিগনিফিকেন্ট নাম্বার অফ মক পেপারস এন্ড তোমার ওরকম গ্রেডিং করা পেপার তোমার শো করা লাগবে, বুঝতে পারছো? তো এইগুলার জন্য যা যা জিনিস লাগে ওই ব্যাপারগুলি করা হবে। And এইগুলো ব্যাপারে 1000 যে পে করব এটা কি স্কুলের মক পেপারের জন্য? হ্যাঁ হ্যাঁ, স্কুলের মক পেপারের জন্য, যে আলফ্রেড থেকে যে আলাদা আরো মক নিবে ওইটার জন্য, বুঝতে পারছো? জি ভাই। তো তাহলে এইটা হলো মেইন ব্যাপার। তো এই একটা জিনিস। তো এখন তো সবাই বুঝতে পারছো যে প্রেডিক্টেডের অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কেমন কি হবে, যে আমাদের মকগুলি তো দিবাই, প্লাস স্কুলের মকগুলা দিবা, সবগুলি মিলায় টোটাল যে মার্কস গুলি আসবে মার্কস গুলি আলফ্রেডের টিচারদেরকে প্রোভাইড করা হবে, দেন তারা তোমাদের এরকম র্যাঙ্কিং বানাবে, যে তোমার মার্কস গুলি দেখে ওরকম এভারেজ গুলি দেখে, দেন তারা তোমাদের এমন কি, বুঝি নাই, কেউ কিছু বলছো? স্যার যদি উইলস থেকে দেই, আমি তো ওখানে রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, সো উইলসের থেকে যদি দাও, উইলসেরও তো মক দেওয়া লাগবে, উইলসের মকের জন্য বলছে না ওরা নাকি? সো উইলসের ওখানের মধ্যে অ্যাসেসমেন্ট ওগুলার জন্য তোমার লাগবে, যে উইলসে যদি ওরকম মক দাও তারাও তোমার কাছে ওরকম উইলসে যেসব পরীক্ষাগুলি নিবে ওগুলা তো আছেই, প্লাস আমাদের কাছে যেগুলো পরীক্ষাগুলি দিতেছো, চেক স্ক্রিপ্ট গুলো যেগুলি পাইতেছো ওগুলিও তোমার ওখানে শো করলে তুমি আরো ভ্যালিডিটি দেখাইতে পারবা, যে আমি যেখানে যেখানে পড়ছি ওখানে গ্রেডস গুলো এমন এমন, বুঝতে পারছো? ভাইয়া যারা রিটেন এক্সাম দিবে তাদের কি, তাদের কোনো খবর আসে নাই? যারা রিটেন দিবে তাদের জন্য ওই ডেটটা, যে অক্টোবরের যে ডেটটা, ওইটা তো এ লেভেলস এর জন্য ওইটাও লিখে দিছে, যে নতুন যে টিচারদের ইয়েটার
পিডিএফ দিলাম না, ওখানের মধ্যে লিখছে যে অক্টোবরের ওইটা সাবজেক্ট টু চেঞ্জ, যে অক্টোবর নভেম্বর ওরকম টাইমে অমন টাইপের হবে, কিন্তু টাইম টেবিল তারা এখনো ফিক্স করে নাই। বুঝতে পারছো? সো ওই জিনিসটা ওইটা এই অক্টোবর জানাবে। নভেম্বরের দিকেই হবে ও লেভেল সেটটাও। ওইটাই যে ও লেভেলসেরটা ওই রকম টাইমে কবে নিবে ওইটা এখনো কনফার্ম করে নাই। এ লেভেলসেরটা যেটা বলছিল অক্টোবরে নিবে, ওইটা বলছে যে টাইম টেবিল তারা আবার রিস্কেডিউল করবে, যে ওখানের মধ্যে যে একটা টেন্টেটিভ রুটিন দিছিল ওখানের মধ্যে তারা একটা চেঞ্জেস আনবে। ঠিক আছে? ওই জিনিসটাই যে এখানে এডেক্সেল একবারে কখনো এরকম, লাস্ট বার তোমরা তো পরীক্ষা দাও নাই, তো লাস্ট বারের ব্যাপার তোমরা তো জানো না, যে এখানে ওরা কয়েকবার ওরকম আলাদা আলাদা মিটিং করে করে অনেকগুলা অনলাইন মিটিং করুক, যেভাবেই করুক ওভাবে করে তারা আস্তে আস্তে করে ডিসিশন গুলি ফাইনালাইজ করে, বিকজ তাদের তো ফাইনালি স্টুডেন্টদের ফেয়ার একটা গ্রেড দেওয়ার ওই অ্যাসেসমেন্টটা করতে হবে। তো ওইটার জন্য রাশ করে তারা তাড়াতাড়ি করে জাস্ট একটা ডিসিশন জানাই দিলেই তো হবে না। বুঝছো? তো এটার জন্য তোমাদের একটু কয়েকদিন ওয়েট করা লাগবে কেমন কি হয়। বুঝছো? আচ্ছা ভাইয়া, আমি যদি ধরো অক্টোবরে দেই, এরপরে A1 শুরু করবো কবে? মানে এএস, হ্যাঁ ওটা এএস বলে। এ লেভেলস এর দুইটা পার্ট, যে শুরু করবো। এএস আর এ2। সো এইটা এইটা হলো একটা ভালো কোয়েশ্চেন। সো যারা নাকি প্রেডিক্টেড নিবা তারা তো নরমালি ওরকম জুনে শুরু করে দিতে পারবে তোমাদের এএস, যে এ লেভেলস এর ক্লাস শুরু করে দিতে পারবা। কিন্তু যারা নাকি অক্টোবর ও নভেম্বরে দিবা তারা কি করবা? এখানের মধ্যে দুইটা সেট অফ স্টুডেন্ট আছে আমার। একটা সেট অফ স্টুডেন্ট তারা যেটা করছে যে নভেম্বরে পরীক্ষা, সো তাহলে ওরা জুনে এএস শুরু করে দিছে, এএস এর ইউনিট 1 শেষ করছে, দেন ওরা ও লেভেলস পরীক্ষার জন্য আবার ব্রেক নিয়ে এ ও লেভেলস পরীক্ষা দিল অক্টোবরে, দেন আবার ডিসেম্বর থেকে এএস রিজিউম করছে, এমন টাইপের। কিন্তু এটা অনেকজনের কাছে আমি দেখলাম যে অনেকজনের কাছে এটা একটু কাম্বারসাম মনে হয়েছে, বিকজ ও লেভেলস এর মাঝখানে আবার এ লেভেলস এর পড়া পড়ে ফেললে তখন আবার ওখানে যায় আমাদের রিভিশনের ব্যাপারে কেমন কি হয় না হয়, ওইটা নিয়ে অনেকজনের কনফিউশন। ঠিক আছে? তো আরেকটা সেট অফ স্টুডেন্ট যারা নাকি কি, যে একদম যারা নাকি পরের সেশনে দিবে, তারা ও লেভেলস এরই রিভিশন চালায় গেছে অক্টোবর পর্যন্ত। অক্টোবর পর্যন্ত তাদের রিভিশন চলছে, মক চলছে, এরপরে যায় নভেম্বরে পরীক্ষা দিয়ে দিছে, দেন এখন জানুয়ারি থেকে এএস শুরু করছে। বুঝতে পারছো? সো দুইটা এমন ডিসিশন নিতে পারো, যে প্রেডিক্টেডে গেলে তো এই যে প্রেডিক্টেডে গেলে জুন থেকে এএস, ওকে। আর যদি নভেম্বর সেশনে এক্সাম দাও, সো তাহলে দুইটা কাজ করতে পারো। একটা হলো স্টার্ট এস ইন জানুয়ারি নেক্সট ইয়ার, আর আরেকটা হলো জুনে এস স্টার্ট করে টেক ব্রেক বিফোর নভেম্বর, যে নভেম্বরের আগে ওরকম ব্রেক নিলা, দেন পরীক্ষাটা দিয়ে এরপর আবার রিজিউম করলা। ঠিক আছে? তো এইখানে আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, নভেম্বরের রেজিস্ট্রেশন কবে? এখনই? ওইটার ব্যাপারে ডিটেলস এনজেড ভাইয়া ভালো বলতে পারবে। বুঝছো? এনজেড স্যারকে জিজ্ঞাসা করলে উনি এই রেজিস্ট্রেশনের প্রত্যেকটা ডিটেলস ওইরকম ভালো মতো ইনফরমেশন দিতে পারবে। আমি এখনো ফুললি জানি না, এর জন্য বলতেছি না কিছু। বুঝছো? হ্যাঁ, জুনে যদি শুরু করি তাহলে প্রেসার পড়বে না বেশি? যদি অক্টোবরে যদি আমি ও লেভেল দিতে চাই, আর জুনে যদি স্টার্ট করতে চাই। এইখানের মধ্যে তোমার ব্যাপারটা হলো যে তোমাদের পড়া কিন্তু বলতে গেলে আসলে শেষ, তাই না? এখন তোমাদের মেইনলি মক দেওয়া এন্ড রিভিশনের উপরে থাকা। সো এখন প্রেসার ওখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, যে তোমার এএস এর সাথে সাথে ওই জিনিসটা কন্টিনিউ করা একটা প্রেসার, হ্যাঁ ওইটা তো অবশ্যই। কিন্তু এই ব্যাপারটা তোমার ডিপেন্ড করে যে তোমার তাড়াহুড়া আছে নাকি পাশ করা। ঠিক আছে? যে তুমি যদি তাড়াতাড়ি ওরকম পাশ করে শেষ করে ফেলতে চাও, পরেরটায় চলে যেতে চাও, তো তখন তাইলে তোমার ইদার প্রেডিক্টেড নিবা জুনে এস শুরু করে একটু হ্যাসেল নিয়ে, দেন পরের থেকে আবার নর্মাল ওয়েতে ক্লাস করতে পারবে। যে এইখানের মধ্যে আমি তোমাদেরকে সিনারিওটা দেখাই, 1 মিনিট, এটা একটু ঠিক করে নিই।
আচ্ছা, তো এমন টাইপের ব্যাপার দেখো। সো যদি প্রেডিক্টেড গ্রেডস নাও, ঠিক আছে, তো তাহলে তো জুন থেকে এস শুরু করলা, এক বছর শেষে মেতে, যে 2022 মেতে যে এএস এক্সাম দিলা, 2023 মেতে যে A2 এক্সাম দিলা। দেন বাংলাদেশে যারা থাকতে চাও, যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা নাকি ওরকম এক্সাম দেওয়াতে ইন্টারেস্টেড, তোমরা 2023 তে সুন্দর মতো অক্টোবর নভেম্বরে যখন নাকি অ্যাডমিশন টেস্ট গুলি হয়, ওখানে সুন্দর মতো পার্টিসিপেট করতে পারলা, তোমার কোনো ইয়ারও লস গেল না, কিছু গেল না। সো এটা গেল তোমার, সরি, আচ্ছা। সো তাহলে এটা হলো প্রেডিক্টেড এর কাহিনী, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, and sitting for exams starting AS in June and not starting AS in June, কাজটা কি হয়, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাদের যে মক এন্ড এভরিথিং রুটিন যে সব আছে ওই ওয়াইজ সবগুলোই চলবে, ঠিক আছে। তো তাহলে এরপরে মে মান্থে তোমাদের তো অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার কথা, সো ওই মাসে তোমাদের ছুটি, যে ভ্যাকেশনে থাকবা। দেন এস যদি জুনে শুরু করো, তো তাহলে জুন, জুলাই, অগাস্ট, এই 3 মাস তোমরা এএস এর পড়া পড়লা। সো এএস এর পড়ার মধ্যে তোমাদের ফিজিক্সের একটা ইউনিট, কেমিস্ট্রির একটা ইউনিট, ম্যাথস এর 2টা ইউনিট শেষ। দেন তুমি নভেম্বরে তো পরীক্ষা দিবা, সো অক্টোবর, সেপ্টেম্বর আর অক্টোবর তুমি আইজিসিএস এর রিক্যাপ। ধরো একটা আজানটা শেষ হয়ে নেক, হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম ওই ব্যাপারটা কি খেয়াল করো, যে যদি তোমরা এস জুনে শুরু করো, সো তাহলে কাজটা কি, ফেব্রুয়ারি তো আমাদের চলেই গেল, মার্চ এন্ড এপ্রিলেও তোমাদের এই মক এন্ড এভরিথিং চলতে থাকবে, আমাদের টিচারদের মক প্লাস যেখান থেকে তোমরা রেজিস্টার করবা ওখানের মক গুলা চলবে, ঠিক আছে। দেন মেতে ভ্যাকেশন, জুন, জুলাই, অগাস্ট এএস এর ক্লাস করলা, সো অলরেডি এএস এর হাফ তুমি শেষ করে রাখছো। দেন সেপ্টেম্বর, অক্টোবরে যে আইজিসিএসসি যে পরীক্ষা দিবে না নভেম্বরে, তো এর জন্য আইজিসিএসসি এর রিভিশন প্লাস আইজিসিএসসি এর আবার কয়েকটা সেট অফ মক দিবা, তাহলে যেন আবার প্র্যাকটিসে চলে আসে। এখানে একটা ব্যাপার খুবই কাজে আসবে, ওই ব্যাপারটা ক্লাস করলেই যারা করবা তারা ওখানে মধ্যে বুঝতে পারবা, যে তোমাদের এ লেভেলস এর কয়েকটা কনসেপ্ট ওরকম শিখে নিলে ও লেভেলস এর অনেকগুলি অ্যান্সার করতেই তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে, বুঝছো। এটা একটা কাজ, বাট অনেকজনের কাছে ওরকম প্রেশার এটা লাগতে পারে, প্লাস কয়েকজনের ওরকম কনসার্ন ছিল। আমি এই ব্যাপারে আগে আরো কয়েকজনের সাথে কথা বলছি, যে মোনাইজা ওদের সাথে অলরেডি কথা হয়েছে। সো ওদের যে একটা কোয়েশ্চেন ছিল, যে মনে করো তোমার ও লেভেলস এর সাবজেক্ট আছে হলো 8টা, ঠিক আছে রাব্বি, মনে করো তোমার ও লেভেলস এর সাবজেক্ট আছে হলো 8টা, তা এখন তুমি এ লেভেলস এ তো এতগুলা সাবজেক্ট নিবা না, এ লেভেলস এ তো নিবা কম সাবজেক্ট। সো এই যে তুমি জুন, জুলাই, অগাস্ট ওই সাবজেক্ট গুলি পড়লা না, এস তো ওগুলাতে নেও নাই, সো তাহলে তোমার কি ওগুলি সাবজেক্ট আউট অফ প্র্যাকটিস চলে যাবে। সো এর জন্য তোমার কি করা লাগবে, আসলে ওগুলি সাবজেক্টের পড়াও তোমার নিজে নিজে রিভিশন চালায় যেতে হবে, বুঝতে পারছো। ওই একটা ব্যাপার আছে, যে ওগুলা সাবজেক্টের পড়াও তোমার নিজে নিজে ওরকম চালায় যেতে হবে। দেন সেপ্টেম্বর, অক্টোবরে আবার আইজিসিএস এর রিক্যাপ, যে রিভিশন দিলা, মক এক্সাম দিলা, দেন নভেম্বরে পরীক্ষা দিলা। এই ব্যাপারটা কি, যে তোমার আমরা কিন্তু মেতে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য মেইনলি রেডি করার যে প্ল্যানে ছিলাম, ওই জিনিসটা ফার্স্টে তো করেই দিব, প্লাস তোমাদের এই যে যারা নাকি নভেম্বরে এক্সাম দিবা তাদের জন্য এক্সট্রা ওরকম রিভিশন এন্ড মক এক্সামস হবে নভেম্বরে, কি বলে, সেপ্টেম্বর, অক্টোবরে। তো ভাইয়া, হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস তো আমি আইজিসিএসসি রিক্যাপ দিব, এই তো। হ্যাঁ, তো আমি তো এস এর 3 মান্থ পিছিয়ে যাবো তাহলে, মানে এই 3 মান্থে পড়া পরে রিকভার কেমনে করবো 3 মান্থ? এখানের মধ্যে তোমার এই ব্যাপারটাই, যে তোমার যেই কয় মান্থ যেটা নাকি পিছাবা, যে যেই কয় মান্থ তোমার এএস টা বন্ধ আছে, বুঝছো, ওই কয় মান্থের এএস টা তোমার, এইটাই বলছি যে যাদের নাকি ওই প্যারাটা আছে, কি প্যারা, যে তোমার 2023 মের মধ্যে A2 শেষ করতে হবে, যে এ লেভেল শেষ করতে হবে, দেন 2023 লাস্টের মধ্যে তোমার ইউনিভার্সিটি জয়েন করতে হবে, তাদের জন্য তোমরা যদি আসলে এক্সাম দিয়ে গ্রেড নিতে চাও, তো তাহলে তোমাদের এই হ্যাসেলটা নেওয়া লাগবে, যে যে 3 মাসের ওই পড়াটা মিস করলা, ওই পড়াটা তুমি কি করে নিবা, ডিসেম্বরে যখন নাকি আবার আসতেছো ফেরত, তো তখন ডিসেম্বরে এসে তোমার আবার
হার্ড ওয়ার্ক করে ওগুলি আবার রিক্যাপ করে নিতে হবে। ওগুলাতে টিচাররা তো সবাই হেল্প করবে, এটা তো আছেই, বাট তোমার নিজের ওইটা একটা ড্রাইভ থাকা লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এটা একটা, যে যদি তুমি 2023 এর মধ্যে শেষ করতে চাও, যদি তোমার এরকম কোনো সমস্যা না থাকে যে তুমি পিছায় গেলা 6 মাস নাকি 1 বছর তুমি পিছায় গেলে, এটা তোমার কাছে যায় আসে না, তো তাহলে পরে তখন তুমি এইটা করবা, জুনে আচ্ছা শুরু। ভাইয়া, এই যে মেতে এক্সাম না দিয়ে এই যে মে লিখছে না 2022 মে হুম। এএস, জেনে দিলে দিলে কেমন হয়? না জেনে দিলাম দুবার, জেনে কি দিবা? ও লেভেলস নাকি না এ লেভেলস। কোন জেনে? এই যে এখানে 2022 মেতে এএস শেষ করব তাই না? তো হ্যাঁ, ওটা 2023 মেতে যে শেষ করলাম, দ্যাট মিন্স এএস মাত্র 6 মাস পিছাবে। এএস মাত্র ওইটা 6 ঠিক মাস হয়? কোথায় পিছাইলো? এই যে এএস, কারণ এই যে 6 এখানে মাস। এই যে এখানের মধ্যে এটাই, এই যে পাশেরটাই দেখো, যদি তুমি জুনে শুরু না করো, ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে একদম অক্টোবর পর্যন্ত আইজিসিএসসি রিভিশন এন্ড মক তোমাদের চলতে থাকবে, ঠিক আছে। দেন নভেম্বরে তুমি আইজিসিএসসি এক্সাম দিলা, ডিসেম্বর বা জানুয়ারি, ডিসেম্বরে আসলে শুরু করার একটা মানে নাই, জানুয়ারিতে শুরু করলেও, যে ডিসেম্বরে শুরু করো বা জানুয়ারিতে শুরু করো, যখনই শুরু করো তোমার এএসটা দিতে পারবা কখন? 2023 জেনে যে। বুঝতে পারছো? সো তাহলে এই যে 6 মান্থ পিছাইলা, এই জিনিসটাই তুমি যেটা বললা না, হ্যাঁ হ্যাঁ এইটাই। তো এই যে হ্যাঁ এখানের মধ্যে 6 মাস পিছাইলা, এটা এখানে দেখে লাগতেছে 6 মাস, কিন্তু কি হইতেছে জানো? তুমি এটু দিবা কবে? পরের জেনে, হ্যাঁ 2024 এর জেনে যে তুমি এটু দিলা, কিন্তু যেটা বলতেছিলাম যে এটা হলো পাবলিক ইউনিভার্সিটিতে যাদের ইন্টারেস্ট তাদের জন্য বেসিক্যালি, যে পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট গুলি কিন্তু হয় তোমার কিসে? অক্টোবর নভেম্বরে। তো তুমি জেনে যদি শেষও করো, তোমার ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা কিন্তু হবে বছরের লাস্টে, যে কোন বছরের লাস্টে? 2024 এর লাস্টে। সো তার মানে তোমার ফ্রেন্ডরা 2023 তে ইউনিভার্সিটি জয়েন করবে 2023 লাস্টে, আর তুমি 1 বছর পরে জয়েন করবা বেসিক্যালি। তো ওইটাতে যেটাই বললাম যে তোমার পিছাইতে যদি ওরকম প্রবলেম না থাকে, তো তাহলে পরে তুমি এই ডিসিশন নিতে পারো। আর প্রাইভেটে যদি ঢুকো, ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি ঢুকো বা বাইরে যাওয়ার যদি ইন্টারেস্ট থাকে, তো তাহলে পরে এটা আসলে 6 মাসের এটা ব্যাপার না, যে 2024 এর জানে তুমি শেষ করলে একটু, দেন ফেব্রুয়ারি মার্চে তুমি ইউনিভার্সিটি জয়েন করে ফেলতে পারবা। বুঝতে পারছো? যদি প্রাইভেট ভাই, ইউনিভার্সিটিতে ঢুকো তো তাহলে পরে সমস্যা নাই। এর কি 6 মাসের গ্যাপটা পরে গিয়ে 1 বছরের গ্যাপই হয়ে যাবে? হ্যাঁ, জেনে দিলে পরে তোমার 6 মাসের গ্যাপটা ইভেনচুয়ালি ওই ইয়ার এন্ডে যায় যে পাবলিকের পরীক্ষা হবে, তো এর জন্য এটা 1 বছরের গ্যাপ হয়ে যায়। বুঝতে পারছো? আর ভাই, আমাদের আমাদের ব্যাচের থেকে যারা মে 22 তে এক্সাম দিবে আর কি, কথার কথা, তারা তো আর কি 1 বছর পুরাও তো এস পেল না আর কি। ও এ লেভেলস তো নাকি ও লেভেলস থেকে বেশি কঠিন? ওই তো এএস এর তোমার এখানের মধ্যে এএস টা এটুর থেকে ইজি, ঠিক আছে, এএস টা এটুর থেকে ইজি, এন্ড এএস এর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হলো ম্যাথস। যারা নাকি পিওর ম্যাথসটা ঠিক মতো পড়তেছো এখন, ঠিক আছে, যারা নাকি পিওর ম্যাথস ঠিক মতো পারো, ম্যাথস এর তোমাদের ইউনিট থাকে হলো 6টা, ঠিক আছে, কোর ম্যাথস এর, কোর ম্যাথমেটিক্স এর এ লেভেলস এর তোমার ইউনিট থাকে হলো 6টা, P1 P2 P3 P4। দেন মানুষজন এরকম চুজ করে, M1 নিতে পারে, M2 নিতে পারে, M3 নেয় না, এটা না লিখি, S1 নিতে পারে, S2 নিতে পারে। যারা নাকি বেসিক্যালি বিজনেস স্টুডেন্ট তারা এটা প্রেফার করে। P1 টু P4 তো কম্পালসরি, দেন S1 S2 নেয়। যারা নাকি সায়েন্সের স্টুডেন্ট তারা এই কম্বিনেশন প্রেফার করে, P1 থেকে P4, M1 M2, যে M1 M2 হলো M দিয়ে হলো মেকানিক্স, বুঝছো, M দিয়ে হলো মেকানিক্স আর S দিয়ে হলো স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, M দিয়ে হলো মেকানিক্স, তো মেকানিক্স 1 2 এটা হলো সায়েন্সের স্টুডেন্টরা এটা প্রেফার করে এমন কম্বিনেশন, অর এই কম্বিনেশন P1 P2 P3 P4 M1 S1, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে অ্যাডভান্টেজটা কি বলতেছি, এ লেভেলস এর সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট হলো ফার্স্ট অফ অল ম্যাথস,
ঠিক আছে? ম্যাথসে মনে করো যে এ গ্রেড পাওয়া কি ফুল মার্কস পাওয়া হলো সবচেয়ে ইজি। P1 P2 আছে না, পুরাটাই পিওর ম্যাথস, পিওর ম্যাথসের থেকেও সোজা। ঠিক আছে, পিওর ম্যাথসে যা যা পড়তেছো ওগুলার থেকেও কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে P1 P2 হয়। তো তাহলে P1 P2 তে তোমার বলতে গেলে পড়াই লাগে না, যে বেসিক্যালি যারা নাকি একটু ভালো স্টুডেন্ট তাদের অ্যাকচুয়ালি P1 P2 তোমাদের ক্লাস করতেই হবে না। বুঝতে পারছো? দেন আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো M1। M1 আমি নিজেই করায় দেই, বুঝছো? যে ফিজিক্সের ইউনিট 1 আছে না, ফিজিক্সের ইউনিট 1 ম্যাথসের M1 এর 90% সিলেবাস কভার করে দেয়। বুঝতে পারছো? যে তুমি জাস্ট ফিজিক্সের ইউনিট 1টা পড়বা, তুমি M1 এর কোশ্চেন পেপার নিয়ে 90% অফ দ্য কোশ্চেন এমনি সলভ করতে পারবা। বুঝছো? তো তাহলে ম্যাথস বেসিক্যালি এ লেভেলসে কোন রকমের প্রেসারই দিবে না। তোমার মেইনলি প্রবলেমটাই হয় যে অন্য সাবজেক্ট গুলাতে, ফিজিক্স কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি ওটা কঠিনের দিকে আছে। ফিজিক্স তো ও লেভেলসেই ভালো লেভেলের কোয়েশ্চেন আসে। কেমিস্ট্রিতে তোমার মনে করে এ লেভেলসে উঠলে পরে কয়েকটা জিনিস একটু বড়, ট্রানজিশনটা একটু বেশি ড্রাস্টিক। পারবা না এমন না, এই জিনিসটা জাস্ট অ্যাবজর্ব করতে পারতে হবে, যে যে চেঞ্জেস গুলি আসতেছে ওই জিনিসটা অ্যাবজর্ব করে নিলে সুন্দর মতো কোপ করে ফেলবা। কেমিস্ট্রিতে মার্কস তোলা কোনো কঠিন কিছু না, বাট ওই জিনিসটা যে ট্রানজিশন যেটা হবে ওইটা জাস্ট একটু পেশেন্স নিয়ে কোপ করার ট্রাই করতে হবে, এই জিনিসটাই। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে ম্যাথস এর এইটা যে ইজি থাকে এএস এ, যে এএস এ সবাই P1 P2 M1 S1 দেয়। সো P1 P2 তো পড়তেই হইলো না, M1 টা তো ফিজিক্সের ইউনিট 1 এর সাথেই চলে গেছে। দেন জাস্ট S1 টা আলাদা করে পড়তে হয়, দ্যাটস ইট। এরপরে তুমি আর বাকিগুলা যে ফিজিক্সের ইউনিট 1 থেকে 3, কেমিস্ট্রির ইউনিট 1 থেকে 3 সুন্দর মতো ওখানের মধ্যে কভার করে ফেলতে পারবা। বুঝতে পারছো? সো এর জন্য এই মাঝখানের গ্যাপটা পড়লে পরেও টিচাররা আছে, দেন টিচারের যারা অ্যাসিস্ট্যান্ট গুলি থাকে তারা সবাই মিলে তোমাদেরকে ওরকম হেল্প করবে কভার আপ করার। যদি তোমাদের ওই তাড়াটা থাকে, যে মনে করো আবরারের তো বিয়ে করা বয়স হয়ে গেল, তো এখন ওর তো তাড়াহুড়া আছে, আচ্ছা। তাড়াতাড়ি পাস করে দেন বিয়ে করা লাগবে, তো ওইটার জন্য। বুঝছো? তো এরকম তাড়াহুড়া থাকলে পরে শেষ করতে পারো তাড়াতাড়ি, বাট ওইটার জন্য একটু কষ্ট করা লাগবে। বুঝছো রাব্বি? একটু পেশেন্স রাখতে হবে আর কি। হ্যাঁ ওইটাই। সো তাহলে সবার কাছে কি আইডিয়া গুলা গেছে কিছু, যে অ্যাকচুয়ালি তোমাদের কোন ব্যাপারটা কেমন কি হবে, কোন ডিসিশনের জন্য কেমন টাইপের ফাইনাল আউটকাম? যে তোমাদের মেইনলি কিন্তু চিন্তা করতে হবে ইউনিভার্সিটি নিয়ে। বুঝছো? তোমরা এখন আর এত বেশি ছোট নাই, তোমরা কয়দিন পরেই এ লেভেল শুরু করবা। সো এ লেভেলসটা তোমরা যে নিবা, এ লেভেলস এর যে সাবজেক্ট চুজিং, ওই ব্যাপারে তোমাদেরকে আগে থেকে বলে রাখি, এ লেভেলস এ তোমরা যেই সাবজেক্টই পড়ো না কেন, ফিজিক্স যে নিতেই হবে এমন কোনো কথা না, কেমিস্ট্রি যে নিতেই হবে এমন কোনো কথা না, ম্যাথস তো এটা কম্পালসরি একটা ব্যাপার থাকে যে ম্যাথ সব জায়গাতেই লাগে। কিন্তু তোমার মেইন ব্যাপারটা কি, যে তুমি বিজনেস সাইডে যাও অর সায়েন্স সাইডে যাও অর মিক্সড নাও, যে যেমনই নাও, তোমার মেইন কিন্তু আইডিয়াটা থাকতে হবে তুমি আসলে ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়তে চাও, তুমি আসলে লাইফের এইমটা কি তোমার। বুঝতে পারছো আজিজুল? তোমার লাইফের এইমের উপরে ডিপেন্ড করবে যে তোমার মেইন যে প্রফেশনাল সাইডে যেটা যাইতে চাবা ওইটাই তো ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো ইউনিভার্সিটিতে ওইটা পড়ার জন্য তোমার কোন কোন সাবজেক্ট চুজ করতে হবে, এই ব্যাপারগুলির তোমার এফেক্ট করবে তুমি আসলে কোন কোন সাবজেক্টগুলি নিবা এ লেভেলসে। বুঝতে পারছো? হ্যাঁ। এগুলি জি ভাই। তো এগুলি অনেকগুলি ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনার বিষয় আছে। সো তোমরা এগুলি ব্যাপার নিয়ে চিন্তা করবা। এই যে প্রেডিক্টেড নিলে তো ভাইয়া, ওইটা তো গেল। হ্যাঁ বলো। তোমার এ লেভেলসে কি কি ছিল, কি কি সাবজেক্ট? আমার এ লেভেলসে 5টা সাবজেক্ট ছিল। ঠিক আছে? কি কি ওরকম ভাইয়া? পাঁচটা নরমালি ওরকম নেয় না। ঠিক আছে? 5টা নিলে পরে প্রেসার খুবই বেশি হয়ে যায়। আমার ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, কোর ম্যাথস, ফার্দার ম্যাথস। ফার্দার ম্যাথসটা নেয় কারা? যারা নাকি অ্যাকচুয়ালি এরকম ম্যাথস নরমালি পছন্দ করে। ঠিক আছে? তারা নিলে পরে ফার্দারটা নিয়ে একটু তাও পেশেন্স নিয়ে শেষ করতে পারবে। ফার্দারটা নেওয়া আসলে উচিত। বুঝছো? ফার্দারটা খুবই দরকার। কেন? বিকজ তুমি যখন নাকি এসএটি এক্সামস দিবা,
অর তুমি যখন নাকি পাবলিক ইউনিভার্সিটিতে যা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে এরকম ভর্তি হওয়ার ট্রাই করবা, তখন তুমি দেখবা যে বাংলা মিডিয়ামের সিলেবাসে ওরা যেগুলা পড়ে ওদের অ্যাকচুয়ালি ফার্দার ম্যাথস আর ওগুলা থেকেও টাফ কতগুলি ম্যাথ ওরা করে, বুঝছো? তো তাহলে আমাদের মেইন কাজটা কি করতে হবে? আর তোমাদের আরেকটা ব্যাপার বলি, ঠিক আছে? পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ভাইয়া ইচ্ছা কোন কার ম্যাথ কার? বেশি হার্ড? ফার্দার ম্যাথস, এটা তো অবভিয়াস। কোর ম্যাথস তো দেখাইলাম যে কোর ম্যাথস কোনো পড়াই না, কোর ম্যাথস সব আগেই জানো। P1 P2 হলো পিওর ম্যাথস এর পড়া একদম। P3 P4 এর মধ্যেও কঠিন কিছু নাই, দুইটা চ্যাপ্টার আছে আলাদা, একটা হলো ভেক্টর আর একটা হলো তোমার ইন্টিগ্রেশন। এই দুইটাতেই ফার্দার ম্যাথ কিসে কিসে কাজে লাগে মানে ফিউচারে? ফার্দার ম্যাথস তোমার সায়েন্স রিলেটেড যাই পড়বে ওইটাতেই কাজে লাগবে, ঠিক আছে? যে তোমার ফার্দার ম্যাথমেটিক্স হলো তোমার কি মেইন ম্যাথমেটিক্স এর আসল পড়াগুলা। আর না হলে তুমি এ লেভেলস এর ম্যাথস এর সাথে ও লেভেলস এর ম্যাথস এর কোনো ডিফারেন্সই ক্রিয়েট করতে পারবে না, যে এ লেভেলস এসে নতুন কি শিখলাম, এত বড় কোনো ডিফারেন্স পাবা না কোর ম্যাথস করলে। এর জন্যই দেখবা এ লেভেলস এ ম্যাথস এর গ্রেড সবার কত ভালো আসে, বুঝছো? বিকজ কোর ম্যাথমেটিক্স এ আসলে নিউ জিনিস খুবই কম। ওকে, আচ্ছা দাঁড়াও, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে আমরা পরে ডিসকাশন গুলি করতেছি। স্যার তাহলে কোর ম্যাথমেটিক্স না নিয়ে খালি ফার্দার ম্যাথস নিলেই হবে না? কোর ম্যাথসটা আসলে নিতে হয়, বুঝছো? যে কোর ম্যাথসটা হলো মেইন ম্যাথস আর ম্যাথসটা হলো এই যে ফার্দারটা হলো এক্সট্রা, ঠিক আছে? কোর ম্যাথমেটিক্স এর এটা নিয়ে তোমার সাবজেক্টটা ইজি, প্লাস এটা হলো ম্যাথস এর বেসিকটা, ঠিক আছে? বেসিক এটা থাকতেই হবে, প্লাস এক্সট্রা যদি পড়তে চাও তো ওইটার জন্য ফার্দারটা নিবে, এমন টাইপের, বুঝছো? আরেকটা আছে পিওর ম্যাথমেটিক্স, ওইটা আরেকটা প্রসিডিওর। ওগুলো অ্যাকচুয়ালি যারা নাকি তোমরা এ লেভেলস এর সাবজেক্ট চুজিং এর সময় যখন নাকি আমরা কনসালটেন্সি কোন একটা সেশন করব, তখন ওখানের মধ্যে তোমাদেরকে সবগুলা বুঝাই বলবো যে কোনটার কোন কোন ইউনিট আছে এন্ড এভরিথিং, ঠিক আছে? এখন ফার্স্টে তোমাদের মধ্যে কারা কারা আছো যে তোমরা অ্যাকচুয়ালি ইয়ে নিয়ে ইন্টারেস্টেড, যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াতে ইন্টারেস্টেড, যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এগুলা? আমি ওকে, সো তোমরা একটা কাজ করো, তোমরা অ্যাকাউন্টিংটা নিলে কি লাভ? অ্যাকাউন্টিংটা নিয়ে কি লাভ? অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর তোমার কতগুলি কাজে আসে, বুঝছো? তুমি তোমার ইঞ্জিনিয়ার হইছে এমন কতগুলি যদি সিনিয়র থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে অ্যাকাউন্টিং এ তোমার কয়েকটা ব্যাপার লাভ হয়। আমার বেসিক্যালি অ্যাকাউন্টিং নেওয়ার ইচ্ছা ছিল না, ঠিক আছে? কিন্তু মানাত ভাই এরকম বলছে, এমনিতে আমি অ্যাকাউন্টিং ফ্রিতেই পড়ছি, বুঝছো? যে অ্যাকাউন্টিং আমি মানাত ভাইয়ের কাছে যতদিনে পড়ছি কোনোদিনে কোনো ফিস দেওয়া লাগে নাই, এমনিতে ফ্রিতে পড়ছি। তো মানাত ভাই বলছে যে এমনি ইজিলি ফুল মার্কস পেয়ে যাবা, তো খালি খালি একটা ফুল মার্কস ছাড়বা কেন, তারপর নিয়ে নিছি। আর অ্যাকাউন্টিং আসলে ফুল মার্কস পাওয়া দুনিয়ার সোজা এ লেভেলস এ, বুঝছো? কিছু না কি বলে ভাই? কিছু না পড়েই এএসএ আমি 300 এ 300 পাইছিলাম, বুঝছো? সব সাবজেক্ট আল্লাহ। অ্যাকাউন্টিং মনে করো যে এমন অবস্থা ছিল যে লাইক আমি ইহাবে পড়ানো শুরু করছি কবে থেকে জানো? 2015 এর নভেম্বরে, বুঝছো? যে 2015 এর নভেম্বরের 5 তারিখে আমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের রেজাল্ট আসছে। সো তখন যে চান্স পাইছি, তো ওইটার জন্য এরপরে যাই ইহাবে দেখা করতে গেলাম। তারপরে সাথে সাথে এনজেড ভাই আমাকে ওইরকম অফার দিল যে আমি যেন ইয়ে করাই, কি বলে, এ লেভেলস এর ফিজিক্সটা পড়াই। যে এনজেড ভাই তো আগে ও লেভেলস পড়াইতো, আগে ইহাবে আর কি এ লেভেল ফিজিক্স ছিলই না, বুঝছো? সো আমি ফার্স্টে শুরুই করছি এ লেভেলস ফিজিক্স পড়ানো। তো এ লেভেলস ফিজিক্স ওরকম পড়াইতেছি, দেন এনজেড ভাই তখন বলছিল যে ওরকম 2017 এর দিকে ওরকম সময় এনজেড ভাই পড়ানো ছেড়ে দিবে, যে ও লেভেলসও আমাকে দিয়ে দিবে। সো দেন এরপরে 2017 এর জুলাইয়ের দিকে এনজেড ভাই পড়ানো ছেড়ে দিছে। সো তখন থেকে ও লেভেল পড়ানো শুরু করছি। এমনিতে আগে জাস্ট আমি এ লেভেলসই পড়াইতাম, বুঝছো? তো ওইটা একটা জিনিস। তো এখন তোমাদেরকে যেটা নিয়ে বলতেছিলাম যে যারা যারা নাকি পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিতে ইন্টারেস্টেড, তোমাদেরকে একটা ব্যাপার বলে দেই, ঠিক আছে? দাঁড়া আমি ফার্স্টে বইগুলো একটু নিয়ে আসি, তাহলে পরে বুঝতে পারবা। ভাইয়া অ্যাকাউন্টিং আর কি ওই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আর কোনো কাজে নেই বেশি অ্যাডভান্টেজ নেই ওরকম? ওইটা অ্যাডভান্টেজ আসলে কি, এটা একটা তোমার অ্যারেঞ্জমেন্টের কতগুলি স্কিল ডেভেলপ হয়, ঠিক আছে? অ্যাকাউন্টিং ওরকম এত বেশি কাজে লাগবে এমন না, কিন্তু নিলে পরে
সাবজেক্টে ইজি আর কি, মার্কস পাওয়া ইজি, তো অনেকজনে গ্রেড পাওয়ার জন্য এটা নেয়, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এই যে এইখানের মধ্যে এইগুলি দেখতে পাইতেছো ক্যামেরাতে, ম্যাথ, sir. ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে? বাংলা মিডিয়ামের এগুলো হলো আর কি ইংলিশ ভার্সনের বই। আজকে এটা আমি আমার আরেক স্টুডেন্টকে দিয়ে আসবো যে নাকি এবার পাবলিকের জন্য ট্রাই করবে। আমার কাছে আরেক সেট অফ বই ছিল, ডিফারেন্ট সেট অফ রাইটার্স এর, বুঝছো? এইখানে হলো যেই সেট অফ রাইটার্সদের, এই যে ফিজিক্সের পেপার 1 বই, পেপার 2 বই, দেন কেমিস্ট্রি পেপার 1, কেমিস্ট্রি পেপার 2, ম্যাথস পেপার 1, ম্যাথস পেপার 2, এই যে ধরো ম্যাথস এর এই যে আরেকটা পেপার এখানে। এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না? হ্যাঁ, এগুলোতে অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এইগুলা বই, ঠিক আছে, কি করা লাগছে জানো? আমি এ লেভেল শেষ করছি জুনের 21 তারিখ, ঠিক আছে? 2015 এর জুনের 21 তারিখে এ লেভেল শেষ করলাম। দেন জুনের 22 তারিখ থেকে অ্যাডমিশন কোচিং স্টার্ট। সো জুনের 22 জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলা মিডিয়ামের এই বইগুলো শেষ করলাম, ঠিক আছে? দেন অক্টোবরে এসে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক্সাম দেওয়া লাগছে। তো তার মানে এই কয় মান্থে যে কি, জুন তো বলতে গেলে টাইমই নাই, সো তার মানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, দেন অক্টোবরে তো পরীক্ষায়। সো তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, দেন আরেক হাফ আ মান্থ মনে করো পাবা। তো তার মানে এই 3.5 মাসের মধ্যে তোমার এইচএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবগুলি বই, যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস, এই তিনটা তোমার শেষ করা লাগবে, ঠিক আছে? জাস্ট এটা পড়লেই তো হলো না, ওরাও তো তোমার সাথে পরীক্ষা দিবে, বাংলা মিডিয়ামের ওরা তোমার সাথে পরীক্ষা দিবে না? ওরা তো এই সিলেবাসটাই 2 বছর ধরে পড়ছে, এইচএসসি ওরা কি 2 বছর ধরে দেয় না? সো জি ভাইয়া। ওরা 2 বছর ধরে এই বই পড়ছে। সো তুমি 3 মাসের মধ্যে এই বইগুলো পড়ে যে ওদের সিলেবাস শেষ করে দেন পাবলিকে অ্যাডমিশন টেস্টটা দিবা। তো এইখানের মধ্যে কি হয়, অল্প একটা টাইমের মধ্যে পুরো ক্র্যাম্প আপ হয়ে যায়, যে এতগুলা নতুন জিনিস, যে অনেকগুলা জিনিস আছে যে ওরা শিখে কিন্তু আমরা শিখি না, অনেকগুলি জিনিস আছে যে আমরা এ লেভেলসে শিখবো কিন্তু ওরা শিখবে না, কিন্তু আমাদের তো পরীক্ষা দিতে হবে ওদের সিলেবাসে, তাই না মুবাশিরা? সো আমরা যেগুলো এক্সট্রা শিখতেছি ওগুলা কিন্তু ওদের সিলেবাসের পরীক্ষা যখন দিব তখন কিন্তু আমাদের কাজে আসতেছে না, ফর দ্যাট টাইম বিং কাজে আসতেছে না। ইউনিভার্সিটিতে উঠলে তখন বড় একটা ডিফারেন্স দেখা যায় যে আমরা ওদের থেকে কত বেশি জানি আর কত ডিফারেন্ট একটা ওয়েতে চিন্তা করি, বুঝছো? ওইটা অ্যাডমিশন পাওয়ার পর। কিন্তু ডিউরিং অ্যাডমিশন টেস্ট ওখানের মধ্যে বড় যে একটা ফ্যাক্টর হয়ে কাজ করে, যদি তুমি ফার্দার ম্যাথস নাও, হ্যাঁ, যদি তুমি ফার্দার ম্যাথস নাও, তো তখন কি হবে, বাংলা মিডিয়ামের তাদের ম্যাথস এর যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের অনেকগুলি ম্যাথই তুমি কি করতে পারবা, কভার আপ করে ফেলতে পারবা, যে তোমার ফার্দার ম্যাথস এর সাথে ওখানে লিংক আপ আছে, বুঝতে পারছো? সো এইটার জন্য অনেকজনই ফার্দার ম্যাথটা চুজ করে যারা নাকি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য ইন্টারেস্টেড। বুঝা গেছে লামিয়া? সো এরকম টাইপের ব্যাপার আর কি। ওকে, যে পাবলিকের অ্যাডমিশন পাওয়াটা এর জন্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কাছে খুবই বড় একটা ব্যাপার, যে এমন টাইপের একটা অল্প টাইমের মধ্যে খুবই বড় লেভেলের কষ্ট করা লাগে। দেন আফটার ইউ গেট অ্যাডমিটেড তখন তো যায় ওখানে আলাদা একটা রেকগনিশন থাকেই, দেন ওগুলা দিয়ে তুমি তোমার নিজের মতো করে অ্যাডভান্টেজে নিতে পারো, বুঝতে পারছো? ভাইয়া, ডিইউ তে ঢোকার জন্য কি কি সাবজেক্ট রিকোয়ারমেন্ট? এ লেভেলসে না, ডিইউ। ওই তো এ লেভেলসে কি কি সাবজেক্ট রিকোয়ারমেন্ট নাকি, হ্যাঁ 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 হ্যাঁ। ওই তো তুমি কি সাবজেক্ট নিয়ে পড়তেছো ওইটার উপর ডিপেন্ড করে। যে মনে করো যে আমার তো বায়োলজি ছিল না কখনোই, তারপরে অ্যাডমিশন নেওয়ার জন্য? ওই তো অ্যাডমিশন নেওয়ার জন্য এটাই বললাম যে তোমার সাবজেক্ট গুলা ডিপেন্ড করবে, যে তুমি যদি কি করো, এই যে আমার যেমন সাবজেক্ট গুলা ছিল, আমার কিন্তু বায়োলজি ছিল না, তো তাহলে বায়োলজি রিলেটেড কতগুলি সাবজেক্ট আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ভাইয়া কেমিস্ট্রির জন্য কি তখন বায়োলজি লাগবে যদি? না না, পিওর কেমিস্ট্রি পড়তে বায়োলজি লাগবে না, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তেও বায়োলজি লাগবে না। যেগুলো বলতেছে দেখো একদম বায়োলজি কোর যে সাবজেক্ট গুলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ঠিক আছে? দেন আরো কয়টা এরকম সাবজেক্ট আছে যে বায়োলজি থাকতেই হবে, ওরকম কয়টা সাবজেক্ট আমার অপশনেই আসে নাই, যে আমি চান্স পাইছি ঠিকই কিন্তু এইগুলি সাবজেক্ট আমি নিতে পারবো না বিকজ আই নেভার হ্যাড বায়োলজি,
বুঝতে পারছো? ভাইয়া এগুলোর জন্য তো বায়ো হিউম্যান বায়ো সব দোনোটা লাগে না? না, শুধু বায়ো, জেনারেল বায়ো থাকলেই হয়। হিউম্যান বায়ো থাকলে ওটা তোমার ভার্সিটিতে ঢোকার পরে এটা হেল্প করবে, ওইটা অন্য ব্যাপার, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য জাস্ট জেনারেল বায়ো থাকলেই হয়েছে। তোমার বুঝছো? জন্য কি কি অপশন ছিল? আমার জন্য এগুলি বাদে যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি রিলেটেড যত সাবজেক্ট আছে সবই আমার অপশনে ছিল। বুঝছো? জাস্ট বায়োলজি সেন্ট্রিক যেই কয়টা সাবজেক্ট ছিল ওই কয়টা সাবজেক্টে আমার জাস্ট ইয়েতে আসে নাই, অপশনেই থাকবে না, বিকজ তোমার কখনো এই সাবজেক্ট ছিলই না। তো এই সাবজেক্টের যদি বেসিকই তুমি না জানো তো তাহলে তো ইউনিভার্সিটিতে তো তোমাকে আর বেসিক শিখাবে না, তাই না? তো এর জন্য এগুলি এই তিনটা সাবজেক্ট সাবজেক্টে রিলেটেড মেইন কি কি আছে? অনেক কিছু, এই তিনটা সাবজেক্ট রিলেটেডই সব। যে সায়েন্স তোমার মেইনলি কোর বলতে গেলে এগুলা সাবজেক্ট রিলেটেডই মেইন। যেই সাবজেক্টই বলো সায়েন্স রিলেটেড এগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এই তিনটাই বলতে গেলে থাকে। বুঝছো? ভাইয়া, হ্যাঁ সিএ বলো। পড়ার জন্য কি কি পড়া নেওয়া উচিত এ লেভেলে? সিএ পড়বা? সিএ পড়ার জন্য আসলে এ লেভেলস এ কি পড়তেছো ওইটা নিয়ে যায় আসে না। সি এর জন্য তোমার মেইনলি যেটা লাগবে তোমার চেনা একটা ফার্ম লাগবে, ঠিক আছে? যে তোমার রিলেটিভের মধ্যে বা তোমার ওরকম চেনা জানা কারোর মধ্যে যদি কি থাকে, কারো একজনের ওরকম সিএ ফার্ম থাকে, তো তখন যে তুমি ওখানের মধ্যে ভর্তি হইতে পারবা। অ্যাকাউন্টিং থাকলে পরে এটা ভালো কাজে আসবে, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স ওইসব থাকলে পরে তোমার ওটা কাজে আসবে, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ম্যাথস এমন এই তিনটা সাবজেক্ট থাকলে মনে করো হেল্প হবে আর কি। বুঝতে পারছো? যে এখানের আর মধ্যে ভাইয়া কাজ। হ্যাঁ বলো। মানে স্ট্যাটিস্টিক পড়া যাবে, মানে এটার জন্য পড়লে কেমন হবে বলো? স্ট্যাটিস্টিক্স পড়া যাবে এমনের জন্য তোমার ম্যাথস এটা মাস্ট। ম্যাথস এর সাথে এরকম কেমন সাবজেক্ট নিতেছো এটা তোমার উপর ডিপেন্ড করে, ম্যাথটা লাগবেই আর কি স্ট্যাটিস্টিক্স এর জন্য। বুঝছো? হ্যাঁ। তো এরকম ডিপেন্ড করে যে কোন কোন সাবজেক্ট তুমি কি করতে চাও। তোমাদেরকে একটা কাজ করবো, আমি গ্রুপের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির সার্কুলারের একটা নোটিশ দেবো, যে লাস্ট ইয়ারের যেটা, এই বছরেরটা তো এখনো দেয় নাই, তো লাস্ট ইয়ারের ওই নোটিশটা তো আমি দিব, তুমি দেখতে পারবা যে কোন কোন সাবজেক্টের জন্য মিনিমাম ও লেভেলসে বা এ লেভেলসে কি কি সাবজেক্ট তারা চায়। ওগুলা দেখলে পরে তোমার একটা আইডিয়া হবে যে আসলে তুমি যে সাবজেক্টে ইন্টারেস্টেড ওই সাবজেক্ট পড়ার জন্য তোমার কোন কোন সাবজেক্ট থাকলে ভালো হয়। বুঝতে পারছো? সো ওই পিডিএফটা দিলে পরে তোমরা তখন নিজেরাই একটু নেভিগেট করে দেখতে পারবা যে তোমাদের আসলে যেটাতে ইন্টারেস্ট ওইটার জন্য তোমরা এ লেভেলসে কি কি নিলে ভালো হয়। তো এটা তো একটা ব্যাপার। এন্ড আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো যে তোমার কি কারা কারা প্রেডিক্টেড নিবেন, কারা কারা পরীক্ষা দিবা। সো ওই জিনিসটার ডিসিশন তোমাদের এখনই তো জাস্ট জিজ্ঞাসা করলেই তো তোমরা দিতে পারবা না, তোমরা তো ফার্স্ট টাইম ক্যান্ডিডেট, তো তোমাদের প্যারেন্টসদের অনেক বড় একটা রোল থাকবে এখানের মধ্যে, যে তোমরা চাচ্ছ পরীক্ষা দিতে কিন্তু প্যারেন্টস যাবে যেন আচ্ছা এরকম শেষ হয়ে যাক, পরেরটায় চলে যাক, ঠিক আছে? তো অনেক টাইপের ওরকম ডিলেমা থাকতে পারে। তো এটার জন্য তোমার একটু টাইম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। টাইমও অলমোস্ট বেশি নাই, মার্চের 6 তারিখে তো আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। সো তাহলে ওইটার আগে আগে তুমি ওরকম দেখো, নিজে কথাবার্তা বলো, চিন্তা ভাবনা করো, সিনিয়রসদের সাজেশন নাও, দেন টিচারদের সাথে কথাবার্তা বলো, ফ্যামিলির সাথে কথাবার্তা বলো, দেন ওরকম ডিসিশন নাও যে আসলে কেমন কি করবা। বুঝতে পারছো? আমি আমার সাজেশন গুলো এরকম দিলাম, কারো যদি এক্সট্রা অন্য কিছু জানার থাকে তো তাহলে পরে তো ওগুলো তো আমি আসি। ওকে? ভাইয়া তোমার সাজেশন কি, মানে কোন কি করা উচিত, প্রেডিক্টেড নাকি এক্সাম দিয়ে দেবো? আমি বেসিক্যালি যেটা করতাম, যে আমার তো নর্মালি যেমন টাইপের কনফিডেন্স থাকতো অলওয়েজ পরীক্ষার সময়, যে পরীক্ষা দিলেই আমি যেমন গ্রেড চাই ওরকম গ্রেড নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি বেসিক্যালি যেটা করতাম, আমি জুনে শুরু করে দিতাম এস, দেন নভেম্বরে ও লেভেলস দিয়ে, দেন আবার ওরকম রিজিউম করতাম। বুঝছো? অন টাইপের কাজ, কিন্তু এই ব্যাপারটা অনেকজনেরই যেটা বললাম যে হ্যাসেল লাগতেই পারে, ঠিক আছে? ওইটা লাগাটা স্বাভাবিক। তো ওইটার জন্য তোমাদের প্রেডিক্টেড নিলে পরেও তোমরা পারো, আবার একদম 6 মাস যদি পিছাও বা ওরকম পিছাও তো তাহলে পরেও সমস্যা নাই, ঠিক আছে? তেমন এটা তোমার উপরে ডিপেন্ড করে পুরাপুরি, যে আমি তো কোনো কিছু ওরকম, এক একজনের সিচুয়েশন এক এক রকম। So এখন যদি আমি ওরকম ওপেন কোনো সাজেশন দেই সো তখন কি হবে, অনেকজনই ওরকম বলবে যে ভাইয়া তো এটা বলছে সো তাহলে এটা করলে মনে হয় ভালো হয়, কিন্তু আসলে এটা একদম
পার্সন টু পার্সন ভ্যারি করবে, যে তোমার জন্য আমার যেমন সাজেশন থাকবে আরেকজনের জন্য সাজেশনটা ডিফারেন্ট হইতে পারে, বিকজ তোমার সিচুয়েশন এন্ড তার সিচুয়েশন আলাদা, বুঝতে পারছো? আর তোমার লাইফ গোলস তার লাইফ গোলস আলাদা, সো তাহলে এক একজনের জন্য সাজেশন এক এক রকম। সো তোমরা বেসিক্যালি যেটা করতে পারো, আলাদা করে যদি ওরকম আমাকে আমার সাথে কথা বলতে চাও আর অন্য কারোর সাথে কথা বলতে চাও, তো ওগুলা করে পরে তোমরা ডিসিশনটা নিলা। অর এরকম ওপেনলি কারোর জন্য এরকম স্পেসিফিক কিছু এনফোর্স করার কিছু নাই, যে যেটা সুটেবল মনে করো তোমাদের লাইফ গোলের জন্য ওইটাই তোমরা করবা, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোন রেজাল্টটা বেশি ম্যাটার করে, ও লেভেলস না এ লেভেলস? লেভেলস এর আর কি ও লেভেলস কি কোনো দামি দিবে না নাকি এরকম? দামি দিবে না এমন না। ঢাকা ভার্সিটিতে তোমার যখন নাকি দেখে রেজাল্টের উপরে মার্ক থাকে, হ্যাঁ, রেজাল্টের উপরে মার্ক থাকে 80 মার্কস। সো এই 80 মার্কস এর মধ্যে তোমার 50 মার্কস নিবে এ লেভেলস থেকে, 30 মার্কস হলো ও লেভেলস থেকে, ঠিক আছে? এগুলা কি কি সব পার্সেন্টেজের হিসাব হবে? হ্যাঁ, এখানের মধ্যে এরকম পার্সেন্টেজের হিসাব হয়। কেমন? তুমি এ লেভেলস এ যে জিপিএ পাবা, ঠিক আছে, জিপিএ অফ বেস্ট 2 সাবজেক্টস, ওইটার সাথে ইনটু 10 করবে, আর 6 ইনটু জিপিএ অফ বেস্ট 5 সাবজেক্টস, এটা ও লেভেলস এর। সো এটা করে তারা দেখবে যে তোমার টোটাল কত আসে। এন্ড আরেকটা ব্যাপার, মাস্ট ইংলিশে ইউ মাস্ট গেট গ্রেটার দেন সি, ঠিক আছে? সি অর গ্রেটার দেন সি ফর ডিইউ, আর বুয়েটের জন্য বি, যে অ্যাটলিস্ট বি লাগবে, যে বুয়েটের জন্য মিনিমাম বি লাগবে, আর ঢাকা ইউনিভার্সিটির জন্য মিনিমাম সি। সি এর নিচে কিছু পাইলে, ইংলিশে যদি সি এর নিচে কিছু পাও, তো তাহলে তখন তুমি অ্যাডমিশন টেস্টই দিতে পারবে না, বুঝতে পারছো? Yeah. তো তাহলে এখানের জন্য মনে করো যে আমার এ লেভেলস এ ছিল জিপিএ 5, সো তাহলে 10 ইনটু 5 50, ও লেভেলস এ ছিল জিপিএ 5, সো তাহলে 6 ইনটু 5 30, সো তাহলে আমি রেজাল্টে ফুল মার্কসই পাইছি, তেমন টাইপের ব্যাপার। তো কারো হ্যাঁ, যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের তো পিএসসি জিএসসি এইসব এক্সামের রেজাল্টস থাকে, ওগুলা কি ম্যাটার করে এরকম? না, ওখানের মধ্যে ওরা এসএসসি আর এইচএসসি এর গুলাই দেখে, আচ্ছা, ঠিক আছে? তো এখন মনে করো যে তোমার ও লেভেলস এ জিপিএ 5 আছে, এ লেভেলস এ তুমি একটাতে বি পাইছো একটাতে এ পাইছো, সো তার মানে তোমার ওভারঅল জিপিএ হবে 4.5, সো তাহলে 10 ইনটু 4.5 করলে পরে 45, আর এখানে 30, তো তার মানে তুমি রেজাল্টের মার্কেই 5 মার্ক পিছায় গেছো সবার থেকে, বুঝতে পারছো? সো তাহলে ওখানের মধ্যে হেড স্টার্টে যদি ওরকম পিছায় থাকো, সো তখন এমন সমস্যা। তো এগুলো জিপিএ ডিপেন্ড করে। কিভাবে হিসাব হয়? কি বুঝি নাই। জিপিএটা কিভাবে বুঝবো? কত এ কত জিপিএ? এ এ স্টার, ঠিক আছে? এ স্টার মানে কি, গ্রেড 9 গ্রেড 8 দোনোটাই তো এ স্টার, আর গ্রেড 7 হলো এ, এটা পাওয়া মানে হলো জিপিএ 5, আচ্ছা, ঠিক আছে? বুঝছি। এ আর এ স্টার একই কথা, ঠিক আছে? এ আর এ স্টার আলাদা ওরকম কিছু না, জাস্ট আলাদা একটা জাস্ট রেকগনিশন আমরা আলাদা করে দেখি, কিন্তু নরমালি বাংলা মিডিয়ামের গ্রেডস যদি কনভার্ট করো, বোথ অফ দেম আর জিপিএ 5, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। তো এরকম যাদের নাকি পাবলিক নিয়ে ওরকম ইন্টারেস্ট আছে, তারা তো এটা করবা। প্লাস যারা নাকি বাইরে যাইতে চাও, বিদেশে মনে করো গেলেই যে ওখানে লাইফ সেট হয়ে যায় এমন কিন্তু না, হ্যাঁ, ওখানের মধ্যে পড়ালেখা কিন্তু অনেকগুলা জিনিসই তুমি মনে করো দেখবা যে অনেকগুলা ডিফারেন্স আছে, যে এ লেভেলসে পড়ে আসো না এমন অনেকগুলা জিনিস ওখানে পড়তে হবে, and ওখানে তো আর কোনো কোচিং পাবা না। ইউনিভার্সিটিতে উঠে কি কেউ কোচিং করে? ওটা তো করে না। তো তখন ওখানের মধ্যে কাজটা কি, যে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, লাইব্রেরি ওয়ার্ক, যেটা যে নিজে বই পড়ে শিখা, ঠিক আছে, যে নিজে বই পড়ে শিখা, ওই ব্যাপারটা তোমার একটা হ্যাবিটে কনভার্ট করতে হবে। যখন নাকি ইউনিভার্সিটিতে উঠবা, বই প্রফেসর জাস্ট লেকচার দিবে, দেন রেফারেন্স বইয়ের নাম বলে দিবে, বা রেফারেন্স বই তুমি নিজে খুঁজে বের করবে, যে একটা টপিক নিয়ে লেকচার দিলো, জাস্ট ওভারভিউ দিলো, দেন সবকিছু নিজে পড়ে বুঝতে হবে আসলে, ঠিক আছে? এইটাই হলো ইউনিভার্সিটির পড়ালেখা। তো ওগুলার জন্য তোমার কি করা লাগবে, ওখানের জন্য
যেসব ম্যাথ গুলি লাগে এইসব লাগে ওগুলার জন্য ফার্দার নিলে পরে খুবই হেল্প হয়। বাট যেটা বললাম যে সাবজেক্ট কিন্তু তোমার লাগতেছে একটা, ঠিক আছে, যেটা বললাম যে এ লেভেলস এর সাবজেক্ট নিয়ে যখন ডিসকাশন করবো আরেকদিন, তখন ওখানের মধ্যে দেখবা যে সাবজেক্ট কিন্তু মনে হইতেছে 3টা সাবজেক্ট। তো তাহলে ও লেভেলস এ 9টা সাবজেক্ট 8টা সাবজেক্ট পড়ে আসছি, তো তাহলে তো এ লেভেলস এ মাত্র 3টা সাবজেক্ট, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এমন না, একটা সাবজেক্ট হলো 3টা সাবজেক্টের সমান, ঠিক আছে। এ লেভেলস এ এএস এ যখন পরীক্ষা দিবা একটা সাবজেক্ট হলো তোমার এরকম 3টা সাবজেক্টের সমান, যে ফিজিক্সের ইউনিট 1 একটা সাবজেক্ট, ইউনিট 2 একটা সাবজেক্ট, ইউনিট 3 একটা সাবজেক্ট, এরকম টাইপের। দেন P1 P2 P3 P4, তো এমন যতগুলা ইউনিট তুমি পরীক্ষা দিবা প্রত্যেকটা ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু আ সাবজেক্ট অফ ও লেভেলস। সো তাহলে এর জন্য এ লেভেলস এ মানুষজন সাবজেক্ট কম নেয়, বিকজ ওই জিনিসগুলো হ্যান্ডেল করা খুবই টাফ, ঠিক আছে। যে সাবজেক্ট 4টা সাবজেক্ট নেওয়া এট ম্যাক্স 5টা সাবজেক্ট খুবই কম মানুষ নেয়, এন্ড নিয়ে ভালো করাটা খুবই টাফ, বুঝতে পারছো? এগুলা ওরকম চিন্তা ভাবনা করে ডিসাইড করবা। এন্ড এগুলা নিয়ে তো বললাম যে এগুলা নিয়ে আমরা কনসালটেশনের জন্য আরেকদিন ওরকম টাইম রাখবো, ঠিক আছে। তো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। এ লেভেলস এর সাবজেক্ট চুজিং এর ওই সময় আমরা ডিসকাশন অমন টাইপের করব। তো এখন কারো কি কোনো এরকম নরমাল কোয়েশ্চেন আছে যে প্রেডিক্টেড কেমন কি প্রসিডিওর, আর পরীক্ষা দিলে কেমন কি প্রসিডিওর, এইসব? এটা তো বললাম যে প্রেডিক্টেড এগুলি কিভাবে কি র্যাঙ্কিং করা হবে এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসই বললাম। তো তাহলে এই ব্যাপারগুলি তোমাদের একটু দেখা লাগবে, ওকে? যে তোমরা নিজেরা চিন্তা ভাবনা করো, এখনই একদম রাশ কোনো ডিসিশন নেওয়ার কিছু নাই, কোন জায়গা থেকে রেজিস্টার করব ওইটারও ডিসিশন নেওয়ার এখনই কিছু না। ফার্স্টে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, দেন ভালো মতো একটা ডিসিশনে যে রাইট ডিসিশনটা নেওয়া হলো মেইন, বুঝতে পারছো? তো এইটাই হলো কথা। সো এখন এই উইকে যে ফ্রাইডেতে যে মক, ঠিক আছে, ফ্রাইডেজ এন্ড স্যাটারডেজ মক, তো এই 2 উইকের মক, এখানের মধ্যে তো আমাদের এই উইকে স্পেসিফিক কোনো সিলেবাস নাই। সো তোমরা যে কাজটা করবা, তোমাদের কোয়েশ্চেন পেপারস গুলি ওরকম গো থ্রু করতে হবে, যে অ্যাকচুয়ালি কোন কোন কোয়েশ্চেন গুলি কেমন কি আছে ওই ব্যাপারগুলি দেখবা। এগুলা তো আসলে কোয়েশ্চেন পেপার থেকেই কোয়েশ্চেন নেওয়া হবে, তোমাদের জন্য আসলে সামনাসামনি ক্লাস নিলে এতদিন আমরা কেমব্রিজের কোয়েশ্চেন নিয়েও পরীক্ষা নিতাম, কিন্তু এখন তোমরা যেহেতু দূরে দূরে আসো এর জন্য কেমব্রিজের ওইটা দিয়ে আমরা ফার্স্টে পরীক্ষাটা নিচ্ছি না। যারা নাকি ওরকম 2-3টা মকের পর, ঠিক আছে, এরপরে আমরা ওরকম কেমব্রিজের একটা ফুললি আনসিন একটা মক নিব, ঠিক আছে, তখন তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখবা যে আসলে কেমন কি হচ্ছে, ওকে? দেন তোমাদের টার্মিনাল ভেলোসিটির একটা এক্সপেরিমেন্ট আছে না, এই কোয়েশ্চেনটা, টার্মিনাল ভেলোসিটির এই কোয়েশ্চেনটা, অয়েলের ওটা, হ্যাঁ, গ্লাস টিউবের ভিতরে গ্লাস টিউবের ভিতরে যে অয়েলের ভিতরে যে একটা স্ফিয়ার বল ছেড়ে দেয়, যে বল ছেড়ে দেয়, দেন ওইটার যেই টার্মিনাল ভেলোসিটি বের করার যে টেকনিক, ঠিক আছে, এগুলি অনেকজনই আমি দেখছি যে তোমরা একটু মুখস্থ লিখো, বুঝছো? তোমরা একটা কাজ করো কি, এয়ার রেজিস্ট্যান্স ওয়ার্ডটা এখানের মধ্যে অ্যাড করে দাও, কিন্তু এখানের মধ্যে কি এয়ার রেজিস্ট্যান্স হবে বলো তো? হ্যাঁ ভিসকাস ড্র্যাগ না? এক্সিলেন্ট, এখানের মধ্যে হবে কি ভিসকাস ড্র্যাগ, যে এটা তো এয়ারে মুভ করতেছে না, এটা তো একটা লিকুইডের ভিতর দিয়ে মুভ করতেছে, ঠিক আছে। সো এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে তখন কি করবা, ওয়েট তো নিচের দিকে কাজ করতেছে, সো ইনিশিয়ালি দ্য ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য ড্র্যাগ ফোর্স। ভিসকাস ড্র্যাগ ওয়ার্ডটা যদি ইউজ করতে মন না চায় জাস্ট ড্র্যাগ বলো, সমস্যা নাই, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স বলো না, এয়ার রেজিস্ট্যান্স বললে তুমি মার্কটা পাবা না, ওকে? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ওয়েট হলো ড্র্যাগের থেকে বড়, তো এর জন্য একটা রেজাল্টেন্ট ফোর্স আছে নিচের দিকে, তো এই রেজাল্টেন্ট ফোর্সের জন্য নিচের দিকে অ্যাসেলারেট করবে। অ্যাসেলারেট করা মানে কি, ভেলোসিটি ইনক্রিজ করবে, সো যত ভেলোসিটি বাড়বে তত কি হবে, ড্র্যাগ বাড়বে, নট এয়ার রেজিস্ট্যান্স, কি ড্র্যাগ। সো যত ভেলোসিটি বাড়বে তত ড্র্যাগ ফোর্স বাড়বে, দেন ড্র্যাগ ফোর্স বাড়তে 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 ইভেন্চুয়ালি ওয়েটটাকে ব্যালেন্স করে দিবে। সো যখন নাকি ওয়েট আর ড্র্যাগ সমান সমান হয়ে গেল তখন আনব্যালেন্সড ফোর্স কত, 0। তো আনব্যালেন্সড ফোর্স 0 হয়ে গেলে পরে
অ্যাসেলারেশন জিরো মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি কি হবে না, ভেলোসিটি চেঞ্জ হবে না। ওকে, সো এইরকম কোয়েশ্চেন্স গুলি আমাদের কি করা লাগবে, কয়েকটা টেকনিক্যাল ব্যাপার যে তোমরা অ্যান্সারটা জানো ঠিকই, কিন্তু জাস্ট কয়েকটা ওয়ার্ডিং এর এইদিক ওইদিকের জন্য তোমাদের মার্কস গুলি চলে যায়। ওকে, তো এমন কাজ যেন না হয়। এরপরে তোমাদের কয়েকটা ইজি অ্যান্সার, যে মনে করো কনভেকশন কারেন্টের একটা কোয়েশ্চেন আছে না, এমন যে সি থেকে ল্যান্ডের দিকে চিমনি ওরকম দিয়ে উইন্ড আসে, যে সি থেকে ল্যান্ডের দিকে ওরকম বাতাস আসে। ওয়াও, কি অ্যারোটা আঁকলাম, বাপরে বাপ। তো এরকম, তো এখন এখানের মধ্যে তোমাদের যে কথাটা বলতে হবে, একটা লাইন লিখে, ঠিক আছে, জাস্ট একটা লাইন লিখে কিন্তু আমরা 3 মার্ক পাওয়া যেতে পারি। কি জিনিস? ফার্স্ট অফ অল, ল্যান্ড গরম আছে, ঠিক আছে, ওয়ার্ম ল্যান্ড। সো ল্যান্ড হলো গরম আছে, তো ল্যান্ডের সাথে যখন নাকি কি হবে, এয়ারটা আসবে, সো তখন এয়ারটা কি হবে, 3টা ওয়ার্ড দেখো, এয়ার হিট আপ হবে। লেস ডেন্স। ফার্স্টে এই যে লেস ডেন্সের কথাটা যে বলবা না, তো এর আগে কথাটা কি, হিট আপ হবে, এটা তো 1 মার্ক। হিট আপ হলে কি হবে, এক্সপ্যান্ড করবে, 2nd মার্ক। দেন এক্সপ্যান্ড করা মানে লেস ডেন্স হবে, 3rd মার্ক। সো তাহলে জাস্ট যদি ওয়ার্মল্যান্ডের সাথে কন্ট্যাক্টে এসে লেস ডেন্স হয়ে যাবে, দেন উপর উঠবে, এটা লিখো, তো তাহলে কি তুমি হিট আপ এন্ড এক্সপ্যান্ডের পয়েন্ট গুলার মার্কসটা পাইতেছো না। সো তাহলে তখন কি তোমার অ্যান্সার কিন্তু ভুল নাই, অ্যান্সারে যে তুমি লেস ডেন্স যে লিখছো এটা থেকে ভুল না, কিন্তু 2টা পয়েন্ট যে তুমি মিস করে ফেলো, তো এটার জন্য 5 মার্কের যে এক্সপ্লেনেশন, তো এখানের মধ্যে কি তোমার 1 মার্ক বা 2 মার্ক ওরকম পয়েন্ট মিস যাওয়ার জন্য ফুল মার্কস নাও পাইতে পারো। বুঝতে পারছো রাব্বি? তো এর জন্য তোমার যেই কাজগুলি করা লাগবে, মার্কস স্কিমের পয়েন্টস গুলি এর জন্য রিক্যাপ করতে হবে বারবার। ব্যাপারটা বোঝা গেছে, সাজেশন গুলি কি কি বলতেছি? সো এই ব্যাপারগুলি মাথায় রাখবা, তাহলে পরে দেখবা যে তোমাদের মার্কস নরমালি, যারা নাকি মনে করো যে 90-র ঘরে মার্কস পাইতেছো আর 100-এর ঘরে মার্কস পাইতেছো, কিন্তু মার্কস আরো বাড়াইতে চাও, তো ওগুলার জন্য কি করতে হবে, এই পয়েন্টস গুলি, এই মার্কস স্কিমের পয়েন্টস গুলি আরো ভালো মতো দেখতে হবে। আর যারা নাকি এর থেকেও কম পাইতেছো, তাদের আসলে আমার বলার কিছু নাই। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ধরে ধরে এরকম শেষ করে দেওয়ার পরেও তোমাদের যদি মার্কসের এমন অবস্থা থাকে, সো তাহলে আসলে কেউ তোমাদেরকে হেল্প করতে পারবে না যদি তোমরা নিজেরা থেকে না পড়ো। বুঝতে পারছো? তো এইটা তো আমরা 2টা কোশ্চেন নিয়ে এরকম কথা বললাম, একটা এই টার্মিনাল ভেলোসিটির কোশ্চেন, যে এয়ার রেজিস্ট্যান্স ওয়ার্ডটা না লিখে কি লিখবে এখানের জন্য, ড্র্যাগ। তো তাহলে পরে তোমার এই মার্কসটা ওখানে সিকিউর থাকতেছে। ঠিক আছে, এই একটা ব্যাপার। এরপরে মনে করো যে তোমার ট্রান্সফরমার কিভাবে করে কাজ করে, ঠিক আছে, যে ট্রান্সফরমার কিভাবে করে কাজ করে, এখানের জন্য তোমার কয়েকটা যে পয়েন্ট কি, ফার্স্ট অফ অল প্রাইমারি কয়েলে কি আসবে, অল্টারনেটিং কারেন্ট আসবে। তো প্রাইমারি কয়েলের অল্টারনেটিং কারেন্টের জন্য তার চারপাশে কি হবে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডেভেলপ হবে বা ক্রিয়েট হবে। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কে কাট করবে, সেকেন্ডারি কয়েল। তো তাহলে পরে তোমার ইয়ের কাজটা কি, ট্রান্সফরমারের কি বলে, আয়রন কোরের কাজটা কি, আয়রন কোর কি করতেছে, এই যে 2টা ইয়ে আছে, কি বলে, এই যে 2টা কয়েল, প্রাইমারি এন্ড সেকেন্ডারি কয়েল, এই দুটাকে সে কি করতেছে, লিংক আপ করতেছে, এটা তো একটা কাজ। এন্ড ওয়াই আয়রন, অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করলে কি হইতো, আয়রনটা ইউজ করা হয়েছে কেন, বিকজ আয়রনটা কি করে, ইজিলি সুইচ করতে পারে, যে ইজিলি ম্যাগনেটাইজ এন্ড ডিম্যাগনেটাইজ হয়, এর জন্য। বুঝতে পারছো? তো এইখানে তোমাদের ট্রান্সফরমারের কোয়েশ্চেনটা সারপ্রাইজিংলি এই পেপারে 2বার করে পাবা। তো ওইটার জন্য একটু ভালো মতো খেয়াল রাখবা যে ট্রান্সফরমারের কোয়েশ্চেন 2বার চলে আসছে, সো তাহলে এরকম 2বারের জন্য প্রত্যেকবারই যেন তোমরা ফুল মার্কস পাও। ঠিক আছে, তো এইগুলি ছিল এই উইকের এক্সামের জন্য কয়েকটা সাজেশন। বাকি কয়টা তো তোমাদের অ্যাকচুয়ালি নিজেরা একটু রিভিশন টিভিশন দিয়ে কোয়েশ্চেন পেপার গুলি ঘাটাঘাটি করে দেন মকটা দিতে হবে। বুঝতে পারছো? মকের ডিফিকাল্টি ওরকম কিছু না, এখন কিন্তু তোমাদের অলরেডি মকের মধ্যে ফুল মার্কস পাওয়ার মতো অবস্থায় চলে আসার কথা, বিকজ সবই কোয়েশ্চেন পেপার থেকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? সো এই ব্যাপারগুলিতে একটু খেয়াল রাখবা। ওকে।
কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, কোনো সিলেবাস তো দাও নাই। ওই তো কোনো সিলেবাস তো নাই, এখানের মধ্যে জাস্ট বললাম যে কয়টা এরকম এমন টাইপের কোয়েশ্চেন মকের মধ্যে আছে বলে তো বুঝাই দিছি যে এই মকের মধ্যে টার্মিনাল ভেলোসিটি, কনভেকশন কারেন্ট, ট্রান্সফরমার, এই তিনটা রিলেটেড কোয়েশ্চেন তো থাকবে, প্লাস আরো বাকি কি কি থাকবে ওগুলা জিনিস তোমরা নিজেরা একটু পড়বা। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, রুটিনে একটা মকের কথা ছিল, এনি প্রিভিয়াস মক পেপার সিলেবাস ছিল, এটা কি আগের কোনো মক পেপার কপি পেস্ট করে দিয়ে দেওয়া হবে? না না, এই যে মক 1, মেইন মক 1 হলো যে প্রি রেজিস্ট্রেশন মক 1, প্রি রেজিস্ট্রেশন মক 2, মেইন মক 1, মেইন মক 2, মেইন মক 3, মেইন মক 4, দেন মেইন মক 5, এইগুলা হইলো। দেন এনি প্রিভিয়াস মক পেপার বলতে কি, এনি কোয়েশ্চেন ফ্রম প্রিভিয়াস মকস, মানে এই যে 7টা মক হইলো এর আগে, তো এই 7টা মকের যেসব কোয়েশ্চেন্স গুলি আছে, এই কোয়েশ্চেন গুলা এটা নেই কেন, আমি অলওয়েজ প্রতি বছর এটা আমি করি যে তোমাদের অনেকজনেরই বাজে একটা অভ্যাস থাকে যে তোমরা কি কি ভুল গেছে ওই চেক স্ক্রিপ্টের মধ্যে তোমরা ওই ভুলগুলা আবার খুঁজে দেখো না, যে মার্কস এত পাইছে, আচ্ছা ঠিক আছে এত পাইছি শেষ, তো ভুলটা কি হয়েছে ওইটা তোমরা শুধরাও না। তো সেম ভুল যেন বারবার রিপিট না হয় এর জন্য আমি এটা এনকারেজ করার জন্য কি করি, আগের যতগুলা মক হয়েছে ওই মক গুলা থেকে যে যারা নাকি ফ্রিকুয়েন্টলি যে কোয়েশ্চেন গুলাতে ভুল করছো ওই কোয়েশ্চেন গুলি মিলায়ে ওই মকটা নিব। বুঝতে পারছো? মনে করো যে মেইন মক 1 পেপার 1 এর কোয়েশ্চেন নাম্বার 3 তে ম্যাক্সিমাম মানুষ ভুল করছো, তো তাহলে ওই কোয়েশ্চেন নিলাম, তো এরকম অনেকগুলো এমন কোয়েশ্চেন নিয়ে দেন ওই পেপারটা বানাবো। বুঝতে পারছো? আচ্ছা, যেগুলো আর কি বেশি ভুল হবে আগের মকগুলোতে, ওইটাই, ওগুলা নিয়ে বানাবা। যেগুলো ভুল হবে আর যেগুলো নাকি তোমাদের অনেকজন ডিফিকাল্টি ফেস করছো বা কয়েকজন ওখানের মধ্যে মার্কস কম পাইছো এমন টাইপের। ওকে, আর যেগুলো ঠিক করছো ওইটা তো যতবারই আসুক ঠিকই করা উচিত, তাই না? তো তাহলে তাই এটাই আশা হলো করি। ব্যাপার। ওকে দেন, সো তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখন এখানে শেষ করব। আমরা নেক্সট উইক মানডেতে তোমাদের আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? নেক্সট উইক ওয়েডনেসডেতে এই যে এখন টাইমে ক্লাসটা নিতেছি না, ওয়েডনেসডেতে না নিয়ে নেক্সট উইক আমরা মানডেতে ক্লাসটা নিব। তো ওখানের মধ্যে আমরা আরো ইম্পর্টেন্ট কয়টা ডিসকাশন করব, যে ততদিনের মধ্যে তোমরা ওরকম প্রেডিক্টেড এন্ড এভরিথিং ওইসব জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করে রাখো কি কি করতেছো, বিকজ ততদিনে তো আমাদের মানডে মানে তো হলো মার্চের 1 তারিখ, তাই না? তো মার্চের 1 তারিখ চলে আসা মানে কি ততদিনে তোমাদের অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে নেওয়া উচিত যে আসলে কে কি করবা। সো তাহলে ওই ব্যাপারগুলি একটু দেখে রাখো। এন্ড এই ফ্রাইডেতে তো মক আছেই, ফ্রাইডে স্যাটারডে। ওকে, এন্ড অনেকজনেরই একটু কোয়েশ্চেন আমি দেখছি যে অনেকজন তোমরা ইহাবে যে আসলে মক পেপার স্ক্রিপ্ট পাইতেছো না, এটা আমি জামিকে বলছি, সো আলাদা একটা বক্স নিয়ে, ঠিক আছে, টিচার্স রুমে রাখবে। সো তোমাদেরকে ওটা জানাই দেওয়া হবে যে কোন বক্সের মধ্যে ফিজিক্সের চেক স্ক্রিপ্ট গুলি থাকবে, সো ওই বক্সের থেকে তোমরা যে নিয়ে আসতে পারবা। যে খোরশেদ ভাই একটু কয়েকটা ব্যাপার উল্টাপাল্টা করতেছে, মক পেপার মাঝে মাঝে উল্টাপাল্টা দিতেছে, প্লাস চেক স্ক্রিপ্ট আনতে গেলে বলতেছে যে চেক স্ক্রিপ্ট বলে আসে নাই, এমন এমন টাইপের। তো ওগুলা যেন না হয়, তো এর জন্য তোমাদের স্ক্রিপ্ট গুলা ওরকম দেওয়া থাকবে, তোমরা ওখানে থেকে তোমাদের জায়গা চেনা দেওয়া থাকবে যে ওই জায়গার মধ্যে আছে, তো তোমরা একটু নিয়ে আসবো ওখান থেকে। বুঝতে পারছো? সিমরান নক দিছিল না নাকি? ভ্যাক, হ্যাঁ বলো। ভাই ওই যে ইহাবে খাতা দেওয়া না, ওইখানে ভাই আরো কয়েকজন লোক থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ ওই 1 জিনিসটাই বুঝতে ঘন্টার মতো পারছি যে লেগে যায়, ওখানের মধ্যে একটু টাইম অনেকক্ষণ লেগে ওয়েট যায়। করতে হ্যাঁ হয়। ওই জিনিসটা আমি এনজেড ভাইকে ওইটা বলছি, এনজেড ভাই ওই জিনিসটাই যে এনজেড ভাই নিজে রেজিস্ট্রেশনের কাজে বিজি, তো ওগুলোর জন্য এই ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন করতে একটু সমস্যা হইতেছে। বুঝছো? ওই জিনিসটা ঠিক হয়ে যাবে এই উইকের মধ্যে, আমরা ওরকম ঠিক করে ফেলবো, ঠিক আছে? আর ভাই খুরশেদ ভাই বললো যে স্যাটারডে ছাড়া ইয়াদ দিলে নাকি কপি হারিয়ে যেতে পারে আর কি, সাবমিট করতে গেলে বা ইয়া করতে গেলে। ওই তো ওইটাই যে একটা বা 2 দিনের মধ্যে, যে স্যাটারডে আর সানডের মধ্যে ওরকম সবাই যদি স্ক্রিপ্ট গুলা দিয়ে আসো, তাহলে পরে আমাদেরও ওরকম গুছাইতে ইজি হয়। বিকজ মনে করো যে যারা নাকি কপিগুলি চেক করে তারা ওরকম সানডে সন্ধ্যাবেলা আসে, তারা ওরকম নিয়ে যায়, তো পরে যারা মক পেপার গুলি আবার জমা দিবা, তো তখন ওগুলো আবার মিক্স আপ হয়ে যাবে যে কোনটা কোন জায়গায় পড়তেছে। তো এটার জন্য একটু টাইমলি ওরকম সাবমিশন এন্ড কালেকশনের কাজটা করলে পরে
বেটার হয়, বুঝছো? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। সাজেশন তো তোমরা দেখলাই, প্লাস আমরা ইম্পর্টেন্ট কয়েকটা ডিসকাশন করলাম, এটা নিয়ে আমরা নেক্সট উইক আরো কয়েকটা একটু কথাবার্তা বলবো। ততদিনে তোমরা একটু চিন্তা ভাবনা করে রাখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে পরে আমি তো আছি। ওকে, সো তাহলে ফ্রাইডের মকের জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া শুরু করো, ফ্রাইডে স্যাটারডে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।